সুপ্রিয়া ম্যাডাম, আপনার বর্তমান রোগ নির্ণয় হল প্রি এক্লাম্পসিয়া। এটি গর্ভাবস্থার একটি বিশেষ জটিলতা। অনেক বেশি বিশ্রাম নিতে হবে, একেবারে রাগ করা যাবে না বা উত্তেজনায় আসা যাবে না, না হলে আপনার এবং শিশুর উভয়েরই বিপদ হতে পারে। সুপ্রিয়া, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি অবশ্যই ভালোভাবে আপনার যত্ন নেব। আপনার এবং শিশুর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ ডাক্তার, আমি লক্ষ্য রাখব। নাহিদ, আগামীকাল আমাদের বাগদান ভোজ সব ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার আমাকে বেশি বিশ্রাম নিতে বলেছেন, অপ্রয়োজনীয় আয়োজন কম করলেই ভালো। সুপ্রিয়া, তোমাকে কষ্ট পেতে হলো। আমার মা জেদ না করলে শিশু স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করত। এতদিন টানতো না, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো। আমি তোমাকে যে 28,000 টাকা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছি, ক্যাবিনের টাকা প্রস্তুত আছে, 1 টাকাও কম দেওয়া হবে না। তাহলে আমি এখন যাই। কোনো কিছু হলে যে কোনো সময় আমাকে ফোন করো। বাবা, আমি আর নাহিদ সত্যিই ভালোবাসি। কেন একসাথে থাকতে পারবো না? কারণ নাহিদ মৈত্র দুর্বল আর ভণ্ড, তার সাথে থাকলে শুধু কষ্ট পাবে। আমি প্রবাল গুহা, অন্তত নদীনগরের সবচেয়ে ধনী ব্যক্তি, কি করে তোকে এমন বোকা মেয়ে বানালাম? তুই যদি জোর করে তার সাথে থাকতে চাও। আজ থেকে আমাকে বাবা বলবি না, ঠিক আছে? আমি আপনাকে প্রমাণ করব আমার পছন্দ সঠিক। বাবা, আগামীকাল আমার বাগদান আপনি আসবেন কি? প্রবাল গুহা এটি কোম্পানির গত ত্রৈমাসিকের রিপোর্ট লাভ 3,000 কোটি ইউয়ান। বাবা, আগামীকাল আমার বাগদান। এই মেয়েটি এখনো মনে রেখেছে আমি তার বাবা। 3 বছর হয়ে গেছে, একটি ফোনও বাসায় করেনি। সেদিন আমি রাগের মাথায় ছিলাম, কড়া কথা বলেছিলাম। ও তো সত্যিই কঠোর মন করেছে। প্রবাল গুহা, তাহলে আপনি কি মেয়ের? বাগদান পথে যাবেন? যাব, অবশ্যই যাব। আমার মেয়ে সুযোগ দিয়েছে, আমি সুযোগ নেব না? যদিও নাহিদ মৈত্র সেরা পাত্র নয়, কিন্তু যেহেতু সে পছন্দ করে, হাই থাক, কাজ নেই। তুমি গিয়ে নগদ টাকা আর ব্ল্যাক কার্ড, বাড়ি, গাড়ি সব প্রস্তুত করো। আগে যেহেতু আমি রাজি ছিলাম না, সুপ্রিয়া নাহিদকে কখনো আমার পরিচয় জানায়নি, যেহেতু সে তাকে ছাড়া থাকতে পারে না। আমারও একবার হাজির হওয়া উচিত, যাতে সে সুপ্রিয়া। বাগদানে বাবা মায়ের উপস্থিতি জরুরি। যদিও বাবাকে খবর পাঠিয়েছি, কিন্তু যদি সে না আসে? কাকা, আজ আমার বাগদান, আপনি কি আমার বাবা সেজে যাবেন আমার বাগদান অনুষ্ঠানে? মেয়ে, আমি তো সাহায্য করতে রাজি আছি, কিন্তু আমার এই চেহারা দেখো, দেখলেই বোঝা যায় আমি ভদ্রলোক নই। আমি গেলে তোমার অপমান হবে না? না, আমার বরের পরিবার খুব ভালো, তারা আপনাকে ছোট করবে না। অনেকদিন পর দেখা। হ্যাঁ, তাই তো। আন্টি, একটু পরে, গত রাতে যা ঠিক করেছি তাই করব। নিশ্চিন্ত থাকো। নাহিদের মা, ইনি আমার বাবা। সম্বন্ধী। নমস্কার। ও সুপ্রিয়া, তোমার বাবা কি করেন? হাতের কলাশ খুব পুরু, আমাকে ব্যথা দিল। এই চাচা, কেন যে এত চেনা চেনা লাগছে? তুমি কি প্রতিদিন সকালে আমাদের এলাকায় রাস্তা ঝাড়ু দাও? ভাবি, তবে তোমার বাবা রাস্তা পরিষ্কার করেন? তাই দেখছি সারা গায়ে গন্ধ। আসলেই রাস্তা ঝাড়ু দেওয়ার লোক। নাহিদের পরিবারের তো গাড়ি বাড়ি আছে। কিভাবে একজন রাস্তা ঝাড়ু দেওয়াকে আত্মীয় বানালে? এ তো বিয়ে নয়, এ তো গরিবকে সাহায্য করা। মান সম্মান সব রাস্তায় মিশে গেল। সুপ্রিয়া, প্রতিবার তোমার বাড়ির কথা জিজ্ঞেস করি, তুমি বিষয় বদলাও। তোমার বাবা যে... ওর এই ডিজাইনার পোশাক কম করে হলেও কয়েক লাখ টাকা হবে। ওকে পেয়ে গেলে আমার বাকি জীবনটা নিশ্চিন্তে কাটবে। চোট লেগেছে, আমি তোমাকে তুলে দিই। ওকে বিয়ে করলেই উন্নতি হবে। কে জানতো ও যে পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে। কি অপয়া! নাহিদ, তাহলে তুমিও তো আমাকে ঘৃণা করছো আমি পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে বলে। আমার তেমন কোনো ইচ্ছে নেই। সুপ্রিয়া, আমাদের ঝো পরিবার যতই দুর্বল হোক, এই এলাকার সবাই জানে আমরা ধনী, আমরা যা পড়ি তা সব নামিদামি ব্র্যান্ডের। তুমি একজন পরিচ্ছন্নতা কর্মীকে আমাদের সাথে এক টেবিলে বসতে, এটা কি আমাদের ঝো পরিবারের অপমান নয়? এটা শ্যানেলের 2 বছর আগের মডেল, ডিসকাউন্টের পর 8,000-এর বেশি না। আমাদের বাড়ির একটা তোয়ালেও কম করে 30,000 টাকা। মেয়ে, তুমি কি ওদের বোঝাতে পারো আমি তোমার আসল বাবা নই, তাই না? যাতে তোমার লজ্জা না হয়। পরিচ্ছন্নতা কর্মী হলে কি হয়েছে?
পরিচ্ছন্নতা কর্মীও নিজের কাজ করে টাকা রোজগার করে একদম সৎ ও সম্মানের সাথে। যারা শুধু গসিপ করে তাদের চেয়ে কোনো অংশে কম নয়। সুপ্রিয়া ঠিক বলেছে, পেশায় কখনো উচ্চ নিচ নেই। মা, যেহেতু সবাই এসে গেছে, তাহলে বাগদান ভোজ শুরু করি। জি আন্টি, এত দেরি হয়ে গেল, এখন সময় হয়েছে ভাবিকে দেখানোর। আপনি ওর জন্য যে দেনমোহর রেখেছেন। সুপ্রিয়ার দেনমোহর আমি বহু আগেই তৈরি রেখেছি। যদিও ও গর্ভের সন্তান নিয়ে এসেছে, তবুও যা দেওয়ার আমি অবশ্যই দেব। সুপ্রিয়া, তুমি আগে বলেছিলে না দেনমোহর শুধুই আনুষ্ঠানিকতা, টাকা বেশি বা কম সেটা বড় কথা নয়। মা যখনই আনবেন নেবে, তুমি কিছু মনে করো না। চিন্তা করো না, আমি আগেই বলেছি এই ৮৮,০০০ শুধুই আনুষ্ঠানিকতা, বাগদান শেষ হলে আমি আন্টিকে ফেরত দেব। আমাদের নিজেদের সংসার, ভবিষ্যতে আমরা নিজেরা রোজগার করে সংসার চালাবো। চলবে। ১ টাকা, ২ টাকা, ৮ টাকা, সব মিলিয়ে ৮ টাকা ৮০ পয়সা। ৮ টাকা ৮০ পয়সার পণ, এটা তো ভিক্ষুককে দেওয়ার মতো। নাহিদ মৈত্র, তুমি তো বলেছিলে পণ হিসেবে ৮৮,০০০ টাকা। এর মানে কি? আমি আরে ভাবি, তুমি মুখ খুললেই ৮৮,০০০ টাকা চাইছো। নাহিদ মৈত্র তোমাকে বিয়ে করার জন্য শুধু বাড়ি আর গাড়ি কেনাই তো, বাড়ির সব টাকা খরচ করে ফেলেছে। ও আর কোথা থেকে ৮৮,০০০ টাকা পাবে? শুধু শুভ সংখ্যার জন্যই তো ৮ টাকা ৮০ পয়সা শুনতেও তো ভালো লাগে। এই ব্যাপারটা তুমি কি আগে থেকেই জানতে? সুপ্রিয় গুহা, রাগ করো না। আমি সত্যি আগে কথা দিয়েছিলাম তোমাকে ৮৮,০০০ টাকার পণ, কিন্তু আমিও ভাবিনি বিয়েতে এত টাকা খরচ হবে। এখন সত্যি আর টাকা নেই। তুমি তো চাইতে পারো না আমার মা পণের জন্য মাথা নিচু করে ধার করতে যাবে। যদি দিতে না পারো আদি আমাকে বলতে পারতে, আমি পণ নাও নিতে পারি। কিন্তু তোমরা এখন এত মানুষের সামনে ৮ টাকা ৮০ পয়সা দিচ্ছ, এটা কি আমাকে অপমান করা নয়? আরে সুপ্রিয়া গুহা, তোমার আর নাহিদ মৈত্রের বিয়ের জন্য আমি লাখ লাখ টাকা খরচ করে তোমাদের বাড়ি আর গাড়ি কিনে দিয়েছি। আমি বুড়ি সারা জীবন খেতেছি, আমার জমানো টাকা তুমি সব শুষে নিয়েছ। তুমি এখনো সন্তুষ্ট নও, আবার এত পণ চাইছ। তুমি তো আমার প্রাণী চাইছ। হ্যাঁ ভাবি, ওদের লাখ লাখ টাকা, সব টাকা তোমার পেছনে লেগেছে। তোমার টাকা চাওয়ার কি শেষ নেই? কি মানে আমার পেছনে লাখ লাখ টাকা খরচ? নাহিদ মৈত্র, বাড়ি আর গাড়ি তো তোমার জন্যই কেনা, আর সব নথিতে শুধু তোমার নামই লেখা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সেই ৮৮,০০০ টাকাই আমাকে দেওয়ার প্রতিশ্রুতি ছিল, আর আমি তো বলেছিলাম সেটা ফেরত দেব। তোমরা এখন এসব করছো কেন? মানে কি? বুড়ো ঝাউয়ের বউ প্রতিদিন আমাদের সামনে বলে ভবিষ্যতের পুত্রবধূর পেছনে কয়েক মিলিয়ন খরচ করেছে। আসলে সব ছেলের পেছনেই খরচ করেছে, আবার পুত্রবধূর মাথায় চাপিয়েছে। তাই তো, আগে যে ৮৮,০০০ টাকা দেওয়ার কথা ছিল সেটাও আর দিচ্ছে না। ৮ টাকা ৮ পয়সা খরচ করে বউ আনতে চায়। এতেও কি বিয়ে ঠিক হবে? তা তো অবশ্যই ঠিক করতে হবে। তুমি কি দেখতে পাচ্ছ না যে ওর পেটটা বেরিয়ে এসেছে? বুড়ো ঝাউয়ের বউ ঠিকই নিশ্চিত যে ওর পিছু হটার পথ নেই, তাই ওকে এতটাই চেপে ধরছে। মেয়ে, এই শ্বশুরবাড়ির লোকদের কোনো বিবেক নেই। আমার বড় ছেলের বিয়ের সময় সেও গর্ভবতী ছিল, বাড়ির দলিলে তার নাম লেখা হয়েছিল, আর প্রায় ১ লাখ টাকার পণও দেওয়া হয়েছে। এরা কি করছে? নাহিদ মৈত্র, আমি বুঝেছি তোমার মা নাতি পাওয়ার তাড়ায় নেই, বরং আমার গর্ভবতী হওয়ার পর আমার পথ নেই দেখেই এমন করছে। আমাকে দাবিয়ে রাখার সুবিধা নিতে চাও, তাই না? বৌদি, এত আত্মীয় স্বজন সবাই দেখছে, তুমি কি একটু থামতে পারো না? সবাইকে কি নাহিদের হাসি পাত্র বানাতে হবে? সুপ্রিয়া, আমার মায়ের সত্যিই সেই উদ্দেশ্য নেই। ওর কাছে সত্যিই আর টাকা নেই। তা না হলে পরে আমার কাছে টাকা এলে তোমাকে দেব। তোমার শরীরই আসল। চলো তাড়াতাড়ি আনুষ্ঠানিকতা শেষ করি। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই, বিশ্রাম নাও, ঠিক আছে? ডাক্তার বলেছে রাগ করা যাবে না, নইলে আমার আর বাচ্চা দুজনেরই বিপদ হবে। ঠিক আছে। তাড়াতাড়ি। যেহেতু পণের ব্যাপারটা শেষ, এবার যৌতুকের কথা আলোচনা করা যাক। ঝাউ পরিবারের নিয়ম হল পণ ১ পয়সাও দেওয়া যাবে না, কিন্তু যৌতুক অবশ্যই দিতে হবে। কমপক্ষে এই পরিমাণ ১,৮৮,০০০ টাকা। চলবে। খালা, তোমরা তো পণের টাকা ১ পয়সাও দাওনি, আবার যৌতুক হিসেবে ১,২৮,০০০ টাকা চাও। ভাবি, আমাদের এখানকার নিয়ম এমনই। পাশের গ্রামের ওয়াং ভাই গত মাসে বিয়ে করেছে, পণের টাকা ১ পয়সাও দেয়নি। মেয়ের বাড়ি যৌতুক হিসেবে ৩০ লক্ষ টাকার গাড়ি দিয়েছে। উপরের তলার ঝাঙাপু বিয়েতে ১ পয়সাও পণ চায়নি, আরও যৌতুক হিসেবে ৫০ লক্ষ টাকার ডাউন পেমেন্ট দিয়েছে। খালা, এখন শুধু তোমার কাছে ১,২৮,০০০ টাকা চাই, এটাই যথেষ্ট। তুমি কৃতজ্ঞ না হলে তাও চলবে, আবার এটাকে বেশি মনে হচ্ছে কেন? সুপ্রিয়া, আমিও তো তোমার ভালোর জন্যই ভাবছি। তুমি তো এইমাত্র শুনলে লোকে বলে আমাদের নাহিদ তোমাকে বিয়ে করা মানে একটা গরিবকে সাহায্য করা। তুমি যদি সত্যিই খালি হাতে বিয়ে করতে আসো, তাহলে তো সত্যিই ধরা পড়ে যাবে যে তুমি বড় ঘরের পেছনে ছুটছ। শুধু তোমার জন্য না, আমি আর নাহিদ আত্মীয় স্বজন ও বন্ধুদের সামনে আমরাও লজ্জায় মাথা তুলতে পারব না।
আমি নাকি বড় ঘরে পেছনে ছুটছি? নাহিদের জন্য না হলে আমি বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতাম না। পুরো নদীনগরে আর কে আছে যার জন্য আমি নিজেকে নিচু করতে পারি? সুপ্রিয় মা যা বলেছেন তা ঠিক। এই টাকা তুমি না দিলে পরে লোকে আমাদের পিছনে আঙুল তুলবে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে তো ঠিক 1,28,000 টাকা আছে। তাড়াতাড়ি সেই টাকা আমার মাকে পাঠিয়ে দাও, তাহলে সবাই সম্মানিত থাকবে। তোমারও একটা ভালো নাম হবে, তাই না? নাহিদ, আমি বলছি, তোমার মা কিভাবে মুখ খুলে 1,28,000 টাকা চাইলেন? তাহলে তুমি অনেক আগে থেকেই এটা ভেবে রেখেছ। তুমি আমার ডিজাইন পুরস্কারের 20 লক্ষ টাকা নিয়েছ, তারপরও যথেষ্ট হয়নি? এখন আবার এই 1,28,000 টাকাও কেড়ে নিতে চাও? নাহিদ, আমি পুরস্কার পেয়েছি। জাতীয় পোশাক ডিজাইন প্রতিযোগিতার স্বর্ণপদক। পুরস্কারের টাকা 20 লক্ষ। সুপ্রিয়া, এই স্বর্ণ পদকের সম্মান আর পুরস্কারের টাকা তুমি কি আমাকে এটা ছেড়ে দেবে? এটা ঠিক হবে না। সুপ্রিয়া, আমি তো তোমাকে খুবই ভালোবাসি। ভয় পাচ্ছি তুমি পুরস্কার পেয়ে বিখ্যাত হয়ে যাবে যদি অন্য কেউ তোমাকে কেড়ে নেয়, কারণ আমরা এখনো বিয়ে করিনি। তুমি নিশ্চিন্ত থাকো, আমার সবই তো তোমার। বিয়ে হয়ে গেলে এই টাকা তো আমরা দুজনে মিলেই খরচ করব। ঠিক আছে, তোমার কথাই মানলাম। আমি আগে রাতের খাবার তৈরি করতে যাই। নাহিদ মৈত্র, আজ আমি জানতে পারলাম তুমি এত লোভী। হ্যাঁ, ঠিক বলেছ, আমার ব্যাংক অ্যাকাউন্টে সত্যি 1,88,000 টাকা আছে। কিন্তু কেন? তোমাদের পরিবার এক পয়সাও দেনমোহর দেয় না, আর আমাকেই উল্টো টাকা দিতে হবে? তোমার সন্তান গর্বে ধারণ কোপর ধুয়ে দিচ্ছি, আমাকেই কি তোমার এটিএম মেশিন হতে হবে? সুপ্রা, এত কটু কথা বলো না। তুমি তো আমার সাথেই বিয়ে করতে যাচ্ছ। আমরা তো এক পরিবার। আমার মা আমাকে একাই মানুষ করেছেন, সারা জীবন কষ্ট পেয়েছেন। তুমি টাকা বের করে আমার মাকে খুশি করো। মায়ের সেবা করলে কি হয়েছে? আর এই টাকা যৌতুক হিসেবে ধরা হবে। এটা তোমার নিজের সম্মানের জন্য। তুমি কি এত আত্মীয়ের সামনে অপমানিত হতে চাও? তুমি মায়ের সেবা করতে চাও, কেন আমি টাকা দেব? নাহিদ মৈত্র, আমি যদি রাজি না হই তাহলে? নাহিদ, তুমি দেখেছো তো, সে তো এখনো ঘরে আসেনি। শাশুড়ির জন্য 1 টাকা খরচ করতেই যেন প্রাণ যায়। এইমাত্র তো দেনমোহর কম বলেছিল, এখন আবার যৌতুক দিতে চায় না। মানে তুমি বিয়ে করে নিজের পকেটে টাকা তুলতে চাও, তাই না? শাইনি, আর বলো না। ভাবি কথিত সেই টাকা লোভী মেয়ে, সেটা তুমি ন তো? লাবণ্য বন্দ্যোপাধ্যায়, এখানে ভুল বোঝানোর চেষ্টা করো না। আমি যদি টাকা পয়সা ভালোবাসতাম, আমি মোটেও পছন্দ করতাম না। নাহিদ মৈত্র, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আজ আমার আর তার বাগদান। তুমি এমন চেঁচাচ্ছ কেন? দেনমোহর কমাতে তুমি সাহায্য করেছিলে, যৌতুক চাইতেও তুমি সাহায্য করলে। তুমি আমাকে বের করে দিতে চাও না তো, যাতে তুমি তাকে বিয়ে করতে পারো? প্রবাল গুহা, আপনার নির্দেশ অনুযায়ী 1 কোটি টাকা নগদ, হীরার ব্ল্যাক কার্ড, সমুদ্র দেখার ভিলা, আরও আছে লিমিটেড এডিশন স্পোর্টস কার, সব প্রস্তুত। এই যৌতুকগুলো নাহিদ মৈত্রকে বোঝাতে আমার মেয়ে বিয়ে করে কষ্ট পেতে যাচ্ছে না। সে সুপ্রিয়ার যত্ন নেয়। এগুলো সবই উপহার। সুপ্রিয়া যদি একটুও কষ্ট পায়, তাকে আমি জানিয়ে দেব আফসোস কাকে বলে। চলো। চলবে। তুমি কি আমাকে তাড়িয়ে দিতে চাও? আচ্ছা, তবে ওকে বিয়ে করো। সুপ্রিয়া গুহা, তুমি বাজে কথা বলছো কেন? আমি আর ও শুধু বন্ধু। হ্যাঁ ভাবি, বাগদানের মতো বড় ব্যাপার। ভাই হিসেবে আমি নাহিদ মৈত্রের হয়ে কয়েকটা কথা বলি, আর তাতেই তোমার পুরুষকে ছিনিয়ে নেওয়া হলো। তুমি পাগলা কুকুরের মতো সবাইকে কামড়াচ্ছ কেন? তুমি ভাবি, এটা তো ভালো লাগলো না। এইমাত্র আমাকে যা বললে যেন পটকা ফাটাচ্ছিলে। এখন তো তুমি বুঝে গেছো যে তুমি ভুল, তাই বলার কিছু নেই। এখন আবার রোগের ভান করে হাঁপাচ্ছ। ঠিকই, আমার কাছে দুঃখী সাজার চেষ্টা করো না। আমি ভান করছি না, আমার এক্লামসিয়া হয়েছে। ডাক্তার বলেছে আমি উত্তেজিত হতে পারবো না, না হলে আমার এবং বাচ্চারও বিপদ আছে। কি সুপ্রিয়া গুহা? নাহিদ মৈত্রের এই কথাও তুমি বিশ্বাস করো? এখনো তো বউ হয়ে ঘরে ঢোকনি, তাহলেই সন্তান দিয়ে শ্বশুরবাড়িকে হুমকি দেওয়া শুরু করলে। ভাবি, ওসব বাদ দাও, আমরা তো সবাই মেয়ে। তুমি পাছা নাড়লেই আমি বুঝি। তুমি কি ফোন দিয়ে আছো? তোমার রোগের ভান করে সহানুভূতি আদায়ের বাজে কৌশলগুলো, ওগুলো আমার বোকা ভাইকে ঠকাতে পারে, কিন্তু আমাকে নয়। কোনো কথাই নেই। আগে তো তুমি খুব ভদ্রভাবে সাজগোজ করতে। আমি ভেবেছিলাম তোমার পরিবার খুব ধনী, কিন্তু দেখা গেল তোমার বাবা শুধু একজন ঝাড়ুদার। এখন তো যৌতুকও দিতে চাও না। এরপর কি আমার ছেলেকে তোমাদের দুজনের বোঝা টানতে হবে? এটা বাগদান, দান নয়। আজ যদি যৌতুক না দাও, তাহলে তুমি এই বাড়ির দৌড়েও ঢুকতে পারবে না। সুপ্রিয়া গুহা, আমার মা আমাকে অনেক কষ্টে বড় করেছেন। তুমি আমার মাকে টাকা দিয়ে দাও। আমি আমার মায়ের একমাত্র ছেলে, পরে তো ওগুলো আমাদেরই থাকবে। তুমি চাও না যৌতুকের কারণে বাগদান ভেঙে যাক, আমাদের বাচ্চা জার্জ হয়ে যাবে? তোমার কাছে কি বাচ্চার চেয়ে টাকা বেশি গুরুত্বপূর্ণ? তুমি কি বললে? রাগ করা চলবে না। রাগ করলে বাচ্চার ক্ষতি হতে পারে। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। এটা তো ঠিক হলো। ওই গর্ভবতীকে দেখে আমার রাগে মাথা ঘুরে যাচ্ছে। এতে রাগ আসবে না? বাগদান তো বলা হচ্ছে, কিন্তু শ্বশুরবাড়ির তো সামান্যতম আন্তরিকতাও নেই। ওকে তো প্রচন্ড অত্যাচার করা হচ্ছে। ওই গর্ভবতী মেয়েটির কি হলো? ও তো শ্বশুরবাড়ির অত্যাচারে ওর অবস্থা খারাপ। বাগদানে শ্বশুরবাড়ি শুধু দিয়েছে 8 টাকা 80 পয়সা পণ। আবার ওর কাছে দাবি করেছে 1,88,000 টাকার যৌতুক।
এটা তো চরম অত্যাচার। কি পথ দেখাও। আমি প্রবাল গুহা, আমার মেয়েকে অত্যাচার করার সাহস, আজ আমি তাদের মাসুল আদায় করব। চলবে। নাহিদ, টাকা পাঠিয়ে দিয়েছি। বিয়ের ব্যাপারটা তো পাকা হয়ে গেল। আমার খুব খারাপ লাগছে। তুমি কি আমাকে বিশ্রামে নিয়ে যেতে পারো? আরে নাহিদ, আমার পেট হঠাৎ খুব ব্যথা করছে। এখন তো দাঁড়াতেই পারছি না। তাড়াতাড়ি আমাকে বিশ্রাম ঘরে নিয়ে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাহিদ নাহিদ, তুমি এইমাত্র বাগদান করেছো আর এখনই বন্ধুদের ভুলে যাচ্ছ, আমার খবরই নিচ্ছ না। তাড়াতাড়ি আমাকে ধরো, না হলে আমি এখানেই মরে যাব। সুপ্রিয়া, সায়নী, এটা জরুরি অবস্থা। তুমি একটু নিজেকে সামলে নাও, আমি এখনই ফিরছি। বাই বাই। এতক্ষণ হয়ে গেল, নাহিদ এখনো ফিরল না কেন? মাথাটা খুব ব্যথা করছে, পারছি না। আমাকে গিয়ে বিশ্রাম ঘরে একটু জিরিয়ে নিতে হবে। আমার সোনা, কাল দুপুরে আমি কি তোমাকে ঠিকমতো খুশি করতে পারিনি? তুমি এত তাড়াহুড়ো করছো কেন? কাল শুধু শুরু হয়েছিল, তোমার সেই বউ ঘরে ফিরে এলো। সত্যি বিরক্তিকর। আজ এখানে দোস্ত, আজ তোমাকে শেষ করে দেব। করে ফেলেছিলাম। তাহলেই তো আরো মজা লাগবে। আর যদি বউ দেখেও ফেলে তাতে কি আসে যায়? সবচেয়ে বড় কথা, তাকে বিদায় করে দেব। আমি তোমার বউ হব। চলবে। নাহিদ মৈত্র, তোমরা কি করছো? সুপ্রিয় গুহা, শোন, আমি ব্যাখ্যা করছি। আমি আর সায়নী শুধু 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 কি? শুধুই ভালো ভাই যারা একসাথে শুয়েছে আর পরকিয়া করেছে। তোমাদের দেখে আমার বমি পাচ্ছে। সুপ্রিয়া গুহা, আমি আর সায়নী একটু বেশি ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম, এক মুহূর্তের আবেগে সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। তুমি এসব নিয়ে রাগ করো না, ঠিক আছে? তুমি নিশ্চিন্ত থাকো, আমরা তো বাগদান সেরে ফেলেছি। আমি তোমার সাথে ভালো করে সংসার করব। নাহিদ মৈত্র, তুমি কি মনে করো আমরা এখনো সুখে শান্তিতে থাকতে পারবো? এখন আমি তোমাকে শুধু নোংরা ভাবছি। ভাবি এখন কান্না, বাইরে কয়েকটা মেয়ে আছে। তুমি নিজে গর্ভবতী নাহিদ মৈত্রের শারীরিক চাহিদা মেটাতে পারছো না ভালো ভাই হিসেবে। আমি তাকে সাহায্য করলাম, সমস্যা কি? তোমরা সত্যিই নির্লজ্জ। এবার হাসপাতালে গিয়ে ঠিকই যাচাই করা যাবে বাচ্চাটা আসলে কার, তা বেরিয়ে যাবে। নাহিদ মৈত্র, আমি সত্যিই অন্ধ ছিলাম, তাই তোমাকে বেছে নিয়েছিলাম ৩ বছর আগে। আমার বাবার কথাটা তখন একদম ঠিক ছিল। তুমি সত্যিই ভণ্ড ও কাপুরুষ। বাবা, মাফ করো, আমারই ভুল হয়েছিল। এখন আমি তার আসল রূপ দেখেছি। দলিল না লিখে অজ্ঞান সাজছ? মেয়েলি আচরণ করো না, মরতে চাও না তো তাড়াতাড়ি লিখে দাও। ঠিক আছে, লিখছি। কে আমার মেয়েকে কষ্ট দিচ্ছে? বাবা? নিউট্রাল চলবে। কে আমার মেয়েকে জ্বালাতন করার সাহস পেয়েছে? বাবা, আসলেই না। মেয়ে, ওঠো তাড়াতাড়ি। বাবা, আপনি এখানে কিভাবে এলেন? আমি পার্টি হলে অপেক্ষা করছিলাম, তুমি ফিরে এলে না, তাই দেখতে এলাম। ভাবিনি তাদের দেখতে পেলাম তোমার সাথে এমন করছে। সে তোমার বাগদত্তা, তুমি কিভাবে অন্য কারো সাথে একসাথে ওকে জ্বালাতন করতে পার? ও, আজ আমাকে বলেছে তোমাদের পরিবারের সবাই ভালো মানুষ, কিন্তু এখন দেখছি তোমরা সবাই পশু। ওরে বুড়ো, কাকে গালি দিচ্ছ? সে বিয়ের আগেই গর্ভবতী হয়েছে কে জানে? পেটের বাচ্চা কার? আমরা তাকে একটা চুক্তিপত্রে সই করাতে বলেছি, কি হয়েছে? ঠিক বলেছ, আমি নাহিদ মৈত্র পালন করব না অন্য কারো ছেলে। ওকে এই চুক্তিপত্র লিখতেই হবে, না হলে এখানে মরে যাক। সে আমার মেয়ে, তোমাদের কিছু বলার দরকার নেই। তোমরা অ্যাম্বুলেন্স ডাকো না, আমি ডাকছি। বুড়ো এত তাড়াহুড়ো কিসের? সে নাহিদ মৈত্রের সাথে বাগদান করেছে। যদি সত্যি ওর গর্ভে নাহিদ মৈত্রের সন্তান হয়, কিছু ঘটে গেলে তুমি দায়িত্ব নিতে পারবে? তুমি সত্যি ওকে বাঁচাতে চাও, তাহলে ওকে চুক্তিপত্র লিখতে দাও, অথবা তুমি ১,০০,০০০ টাকা দাও, নগদ টাকা। আমি এইমাত্র বন্ধুকে জিজ্ঞেস করলাম, একলামসিয়া হলে হাসপাতালে যেতে হবে। চিকিৎসার খরচ অন্তত ১,০০,০০০ টাকা। বাবা, আপনি আমার কথা ভাববেন না। মেয়ে, আমি যদি তোমার খবর না নিই তবে তুমি মারা যাবে। ২০ বছর আগে আমারও একটা মেয়ে ছিল। সে সময় যদি ওর চিকিৎসার টাকা থাকতো, আও তোমার এখনকার বয়সী হতো। আমি জীবনেও তেমন কিছু করতে পারিনি, কিন্তু আমি দেখতে চাই না আরেকটা মেয়ে আমার সামনে মরে যাক। এই পাসবুকে ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা আছে। এটা আমার বৃদ্ধ বয়সের সঞ্চয়। এটা আমার স্ত্রী চলে যাওয়ার সময় রেখে যাওয়া ৩টা সোনার গহনা। আমি ভেবেছিলাম স্মৃতি হিসেবে রাখবো। যা হোক, এইগুলো মিলিয়ে ১,০০,০০০ টাকা হয়ে যাবে। এখন অ্যাম্বুলেন্স ডাকতে পারবেন? পারি, অবশ্যই পারি। সুপ্রিয়া গুহা, তুমি কি করছো? না চাচা, আমি আপনাকে ডেকে এনেছিলাম শুধু এই জন্য যে আপনি আমার বাবার মতো সাজবেন। আমি কিভাবে আপনার টাকা ব্যবহার করতে পারি
ওকে দাও, তোমার জীবন বাঁচাবে। ওহ, নকল। ঠিক বলেছ। ও আমার বাবাই নয়। আসলে আমার বাবা হলেন। ভাবি, তুমি তো বড্ড বেহায়া। যদিও এই বুড়োটা খুবই তুচ্ছ, কিন্তু কবরের টাকা সব তোমার চিকিৎসায় খরচ করেছে, আর তুমি তাকে অস্বীকার করছো? হ্যাঁ সুপ্রিয়া, একটু আগে অনুষ্ঠানে তুমি তো সবার সামনে বলেছিলে সে তোমার বাবা কি, এখন আর মানতে চাইছো না? সে যদি সত্যি আমার বাবা হতো আমি কখনো অস্বীকার করতাম না, কিন্তু সে আসলেই না। ৩ বছর আগে আমি তোমার সাথে ছিলাম, আমার বাবা রাজি ছিলেন না। তোমার জন্যই আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আর তার সাথে যোগাযোগ করিনি, যদিও গতকাল তাকে মেসেজ করেছিলাম আমাদের বাগদানের কথা বলে। কিন্তু আমি জানতাম না সে আসবে কিনা, তাই একজন চাচাকে বাবা সাজিয়ে নিলাম। সে সত্যিই তোমার বাবা নয়। নাহিদ, এটাও বিশ্বাস করো? তুমি তো নামকরা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, তোমার গাড়ি আর বাড়ি আছে। ভাবি, তোমার বাবা তো নাহিদকেও পছন্দ করেননি, আর নিজেকে কি মনে করছে? আমার বাবা আসলেই তোমাদের নাগালের বাইরে। তাই তো, কে জানে তারা। লাউ ঝরবো, তুমি নাহিদকে দিয়ে সুপ্রিয়াকে ঠকিয়ে গর্ভবতী করালে, আবার তাকে এভাবে বসে রেখেছ, কি নির্মম কৌশল। কিন্তু এই মাত্র তোমার কুটুম্বদের দেখলাম, তারা সুপ্রিয়ার কাছে গিয়েছিল, ওরা বিয়ে ভাঙতে চায় না তো। ধূত, সম্ভব নাকি? সুপ্রিয়ার বাবা তো এক নিজ ঝাড়ুদার, সে তো চায় তার মেয়ে আমার নাহিদকে বিয়ে করুক। ভিডিও করে রাখো। কে বলল সুপ্রিয়ার বাবা ঝাড়ুদার? ও, তুই কে? আমি তোকে জিজ্ঞেস করছি, কে বলে সুপ্রিয়া গুহার বাবা ঝাড়ুদার? তার বাবা নিজেই স্বীকার করেছেন তিনি ঝাড়ুদার, আর বলতে দেবে না? তাহলে কি সুপ্রিয়া ভেবেছিল আমি আসব না? আমার ছদ্মবেশে একজন ঝাড়ুদার এনেছে। তাহলে তোমরা ভেবেছিলে তার বাবা ঝাড়ুদার, তাই তাকে এভাবে জ্বালাতন করছো? লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে সে সহজ নয়। সে আবার কি লোক? আমার বাবা নদীনগরের সবচেয়ে ধনী বাল গুহা। তোমার বাবা নদীনগরের সবচেয়ে ধনী? ওরে ভাবি, তুমি তো অসুস্থ হয়ে প্রলাপ বকছো না তো, স্বপ্ন দেখছো? সুপ্রিয়া, তুমি যদি সবচেয়ে ধনীর মেয়ে হতে, তাহলে কি আমার সঙ্গে এত সহজে শুতে যেতে? ৩ বছর ধরে আমাকে ফ্রিতে ভোগ করতে দিতে, এমনকি সবচেয়ে সাধারণ প্রসবপূর্ব পরীক্ষাটাও করাতে কুণ্ঠা। ১ টাকাও দুভাগ করে খরচ করতে। তুই এমন ধনীর কন্যা হতেও এত সস্তা। নাহিদ মৈত্র, সত্যিই ভাবিনি আমি সব ছেড়ে ৩ বছর তোমার সঙ্গে ছিলাম, আর তোমার চোখে আমি এমন। বাবা, তুমি আগে ঠিকই বলেছিলে। ওর মতো বখাটে আদৌ বিশ্বাসের যোগ্য না। সুপ্রিয়া কোথায়? সে কি নাহিদের বস? বাগদান ভোজে এসেছেন। নাহিদ এখন সুপ্রিয়াকে দলিল লিখতে বাধ্য করছে। যদি সে টের পায় নাহিদ এই কাজ করেছে, তাহলে তার পদোন্নতির আশা শেষ। আপনি দেরি করে এসেছেন। সুপ্রিয়া অসুস্থ বোধ করছে, এইমাত্র নাহিদের সঙ্গে চলে গেছে। অসম্ভব, আমি সারা পথে আসতে সুপ্রিয়াকে দেখিনি। সে সত্যিই গেলে ফোন ছাড়া যেত না। সুপ্রিয়া আসলে কোথায়? এই মুহূর্তে আমি তাকে দেখতে চাই। সুপ্রিয়া সে এখন সুবিধা হচ্ছে না। এইমাত্র ওয়েটার বলল সুপ্রিয়ার আগে অজ্ঞান হওয়ার জোগাড়। এখন তানিশা মুখোপাধ্যায় জোর করে ঠেকিয়ে রাখছে। সুপ্রিয়ার নিশ্চয়ই কিছু ঘটেছে। এই ঘড়িটি দাম ১০ লক্ষ টাকা। এখন কে আমাকে বলবে সুপ্রিয়া কোথায়? এই ঘড়িটি তারই। আমি জানি। এইমাত্র সেদিক দিয়ে যাওয়ার সময় দেখেছি সে লাউঞ্জে আছে, অসুস্থ, মরার জোগাড়। নাহিদ মৈত্র আর লাবণ্য বন্দ্যোপাধ্যায় ওকে দলিল লিখতে বাধ্য করছে। কি? যদি সুপ্রিয়ার কোনো বিপদ হয়, আজ তুমি আর তোমার ছেলে একজনও বাঁচবে না। কি রাগ? কিছু একটা হবে না তো? মা, তুমি সঞ্চয় আর সোনার গয়না তাদের দিয়ে দাও। এসব তো কিছুই না, এখন তোমার জান বাঁচানোই আসল। না, আমি ইতিমধ্যে বাবার সঙ্গে অন্যায় করেছি। আপনার সঙ্গে আর অন্যায় করতে পারি না কাকা।
আপনি এটা সামলে রাখুন। ও ভাবি, তুমি এই অবস্থায় তবুও বুড়োটার টাকা খরচ করতে দিচ্ছ না। তুমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছো নাহিদ দাদা টাকায় চিকিৎসা করবে। আমি করিনি। ও, এটা কি? ভাবিনি ভাবির কাছে এমন মূল্যবান জিনিস লুকানো আছে। ওটা আমার মায়ের স্মৃতিচিহ্ন ফিরিয়ে দাও। একটা বাজে জিনিস সায়নী দেখলেই কি ক্ষতি? সুপ্রিয়া, তুমি একটু বড় বোন করতে পারো না? নাহিদ মৈত্র, ওটা আমার মায়ের স্মৃতিচিহ্ন। কোটি টাকার মূল্য। লাবণ্য বন্দ্যোপাধ্যায় এটা ছোঁয়ার যোগ্য নয়। এটা তুচ্ছ পাথর কোটি টাকার। তুমি কাকে ভয় দেখাচ্ছ? আবার বলছো সায়নী যোগ্য নয়, তাই তো? আজ তো আমি দেখবই সায়নী একটু ছুলেই কি ক্ষতি। ভাবি, পাথরটার মান দারুণ। যেহেতু তুমি ব্যবহার করতে চাও না বুড়োর টাকা, তাহলে ওটা দিয়ে চিকিৎসার খরচ মিটিয়ে দাও। হবে না। আমি তোমাদের লিখে দিতে রাজি আছি। ওকে আমার কাছে ফিরিয়ে দাও। নাহিদ দাদা, তোমার বউকে দেখো, সে তো সবে তোমার সঙ্গে বাগদান করেছে আর তখনই আমাকে মারতে শুরু করেছে। ভবিষ্যতে আর কি সহ্য হবে তোমার ভাই আমাকে? সুপ্রিয়া, সায়নী তো তোমার সঙ্গে মজা করছিল, এত জোরে মারতে হবে নাকি? না, এটা আমার মা আমাকে আর বাবাকে রেখে গেছেন একমাত্র জিনিস। বাবা তো স্পষ্ট বলেছিলেন যত্ন করে রাখতে। বাবা, দুঃখিত, আমি মায়ের স্মৃতিচিহ্ন রক্ষা করতে পারিনি। সুপ্রিয়া, সুপ্রিয়া, মশাই, ওইটাই বিশ্রাম কক্ষ। ওরে বাবা, তুমি একটু দাঁড়াও দাঁড়াও, সেই মেয়েটা সত্যি রেস্ট রুমে আছে, কিন্তু এখন কাপড় বদলাচ্ছে। তুমি এত লোক নিয়ে গিয়ে হঠাৎ ঢুকে পড়লে ঠিক হবে না তো, যদি কিছু দেখে ফেলো। আমার ছেলে নাহিদ ওর সাথেই আছে। তাহলে আমি নাহিদকে ফোন করি, ওদের দুজনকে বের করে তোমার সাথে দেখা করাই। এতক্ষণে দলিল সই হয়ে গেছে। নাহিদকে দ্রুত জানাতে হবে, এই লোকটা যদি সত্যি নাহিদের বস হয় তাকে রাগানো যাবে না। ঠিক আছে। আর তোমার ছেলেকে বল, সুপ্রিয়ার যদি একটি চুলও পড়ে যায় আমি তার প্রাণ নেব। নাহিদ, বাইরে একটা লোক এসেছে, দামি পোশাক পরেছে, দেখে মনে হচ্ছে বড় মানুষ। তা কি তোমার কোম্পানির বস নয় তো? মা, কি যে বলো! আমার বাগদানের ব্যাপারটা বসকে কিছুই বলিনি। তাহলে সে কে? আর সুপ্রিয়া ওই পোড়া মুখটাকে একেবারে দেখতে চাইছে। সুপ্রিয়ার দিকের কেউ কি না? নাহিদ, তুমি কি ভাবছো? ওর দিকে তাকাও, কি দুর্দশা ওর ধনী আত্মীয় কি হবে। না না, ভাবিজি প্রেমিক না তো? ও মা, হতে পারে, সত্যিই তাই। ও তো এই মাত্র ডাকলো, ওই পোড়া মুখটার নাম কি যেন? সুপ্রিয়া। সুপ্রিয়া খুবই আদর করে ডাকছে। বাবা, আমার বাবা এসেছেন। সত্যি প্রেমিক বটে নাহিদ তুমি। আগে তো বলেছিলে ওকে। পবিত্র নির্মল এই পোড়া লোকটা ঘরে এসে হাজির। সুপ্রিয়া, তুমি সত্যিই আমার মাথায় শিং পরালে। আর কবে থেকে তোমাদের সম্পর্ক? কতবার বিছানায় গেছো? বলো তাড়াতাড়ি। নাহিদ মৈত্র, তুমি ভেবেছ সবাই তোমার মতো নোংরা? যে এসেছে সে আমার বাবা, নদীনগরের সবচেয়ে ধনী ব্যক্তি, প্রবাল গুহা। হা হা হা, আমি সত্যিই ভাবিনি। তুমি সব সময় ভালো মেয়ের মতো ভান করে চলো, আড়ালে এত রকমের কাণ্ড করো। প্রেমিককে বাবা বলে ডাকো। ওরে বাবা, আজ সত্যিই আমার চোখ খুলে গেল। আর বলো, তোমার প্রেমিক নাকি বড় ধনী? কি বাজে কথা বলো। নদীনগরে কে না জানে সবচেয়ে বড় ধনী লোকটা মৃত স্ত্রীর জন্য 20 বছর একাই থেকেছেন। সে কি করে তোমার মতো মানুষকে ভালোবেসে ফেলবে? খালা, নাহিদ, তোমরা ওর কথায় বিশ্বাস করো না। সে তো পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে আমাদের জেরার ভয়ে। ইচ্ছে করে এ কথা বলে ভয় দেখাচ্ছে। আচ্ছা, আমি জানি এটা কিভাবে সামলাতে হবে। তোমরা ওই বদমাইশ মেয়েটাকে আস্তে আস্তে শায়েস্তা করো, বাইরের এটাকে আমি সামলাব। সুপ্রিয়া, আমরা 3 বছর ধরে একসাথে ছিলাম। আমি সবসময় ভেবেছি তুমি সৎ ও সরল, কিন্তু ভাবিনি তুমি এত বেহায়া। প্রিয়া, আজই আমি তোমার প্রাণ নেব। দেখ নাহিদ তখন কিভাবে তোকে বিয়ে করে। বসু, তুমি ওকে এখনই ছেড়ে দাও। বুড়ো, এখান থেকে সরে যা। তোর মেয়ে পরপুরুষের সাথে ঘুরছে। নাহিদ মৈত্র ওকে গলা টিপে মারলেও ওরই প্রাপ্য। আমরা ওকে না বাঁচানোই ভালো করেছি। ওর পেটের বাচ্চাটা রাখা উচিত ছিল না। তুমি ঠিক বলেছ, এই জার্জ ফেলে দেওয়া উচিত ছিল। তুমি কি করতে চাও? দেখতে কেমন সাজুগুজু করে রেখেছিস, ভেবেছিলাম সত্যি ধনী কেউ। আসলে সব ভান। কি মানে? তাহলে এই ঘড়িটাও নকল? অবশ্যই নকল। ও আবার আসলে ও তো সুপ্রিয়া গুহা নামের সেই দুষ্ট মেয়েটার লুকানো প্রেমিক। এখানে বড় লোক সেজে মানুষকে ভয় দেখাচ্ছে। প্রেমিক? একটু আগে মনে হচ্ছিল মেয়েটা খুব অসহায়, এখন তো দেখি সেও ভালো কিছু না।
ছেলেটা তো ওর বাবার বয়সী, ওর ঘেন্না করছে না? এটা আবার কি? ও তো রাস্তা পরিষ্কার করা কর্মীর মেয়ে, সে আবার আর্থিকভাবে তেমন কিছু নেই। টাকার জন্য অনেক পুরুষের সাথে শুয়ে থাকবে। তানিশা মুখোপাধ্যায়, সুপ্রিয়া গুহা তোমার ছেলেকে খুব ভালোবাসে। তুমি ওর উপরে এভাবে মিথ্যা দোষ চাপাচ্ছ? ছি ছি, তুই কে রে আমার সাথে চেঁচামেচি করছিস? তোর আর ওই দুষ্ট মেয়েটার নাটক আমি আগেই বুঝে গেছি। ও মনে করে ওর অন্যায় হয়েছে, তোর এই বুড়ো প্রেমিককে দিয়ে সাহায্য নিতে চায়। তুই ওকে নিয়ে যাবি? শোন, কোনো প্রশ্নই নেই ও যদি পরপুরুষের সাথে সম্পর্ক করে, আজ এখান থেকে জীবিত বের হতে পারবে না। চাচা, বুড়ো, দূর হও। ওকে মারো না, ও এখন শরীর দুর্বল, মা সহ্য করতে পারবে না। দূর হও। ও আমার পিছনে পরপুরুষের সাথে সম্পর্ক করেছে এবং একটি অবৈধ সন্তান গর্ভে ধারণ করেছে। আমি এখনই ওকে মেরে ফেলবো। ওকে ছেড়ে দাও। সুপ্রিয়ার কি করেছে? ও আমার ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অবশ্যই ভালো করে শিক্ষা দেওয়া উচিত। কিন্তু ওর শরীরটা আগে যৌতুক দেওয়ার সময় চুক্তি লেখার ব্যাপারে প্রায় মরেই গিয়েছিল। এখন আর কয়েকটা মার খেলে সত্যিই মরে যাওয়া আর বেশি দূরে না। আমার দেখতে পাচ্ছি এখন তোমারই মৃত্যু নিকটে। ওদের উপর নজর রাখো, আজ যে সুপ্রিয়াকে কষ্ট দিয়েছে একজনও বাদ যাবে না। জি। থামো। বাবা। সুপ্রিয়া, বাবা এসে গেছে, ভয় পেও না। বাবা, বাবা, তুমি তাড়াতাড়ি রাজীব কাকাকে দেখো। আমার কথা ভেবো না, তাড়াতাড়ি 120 ডায়াল করো, মেয়েটার রোগ আর বাড়তে দেওয়া যায় না। আচ্ছা। হাসপাতাল, এখানে অ্যাম্বুলেন্স দরকার। বুড়ো, তুই ওই নষ্ট মেয়েটার প্রেমিক, তাই তো? আমার সামনে ওকে জড়িয়ে ধরছিস। আজ তোকে সোজা করে ঢোকাবো, শুইয়ে বের করে দেব। আমার সামনে আর আমার মেয়েকে গালি দিবি? তুই মরতে চাস? ছেলে ছেলে, তুই ঠিক আছিস তো? তুই মরিস না বুড়ো, আমার ছেলেকে শিং দিলি আর হাত তুলে মারার সাহস? আজ তুই হোটেল থেকে বাঁচতে পারবি না। তোদের মতো লোক দিয়ে? নাহিদ মৈত্র, আজ আমি 10 কোটি টাকার যৌতুক নিয়ে এসেছি। আমি এই বিয়ে ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি তোমাদের পরিবার একদম উপযুক্ত নয়। তুই তো আমার মেয়ে সুপ্রিয়ার যোগ্য নস। তুই সত্যিই সুপ্রিয়ার বাবা? হ্যাঁ, ঠিক। তুই বললি তুই ওর বাবা, এতেই বাবা হয়ে গেলি? তাহলে আমি তো ওর মা। দেখ না সুপ্রিয়াকে, কি দরিদ্র চেহারা, দেখলেই বোঝা যায় গ্রামের মেয়ে। সে কি যোগ্য? বড়াই করে লজ্জা লাগে না? নাহিদ, ভাবি তুমি তো মিথ্যা বলতে খুব পটু। আমার মনে হচ্ছে এই বাক্সেও নকল জিনিস আছে, কোনো আবর্জনার গাদা থেকে কুড়িয়ে আনা নকল জিনিস। এই সব জিনিস সত্যি আমার মেয়ের যোগ্য নয়, কিন্তু তোমাদের জন্য যথেষ্ট। খুলে দেখাও ওদের আমার মেয়ে কি, তারা তাকে পেতে পারে। গুহা সাহেব মেয়ের যৌতুক দিচ্ছেন নগদ $1 কোটি। এক জোড়া কাস্টম প্যাটেক ফিলিপ ঘড়ি। মেবাক, রোলস রয়েস লিমিটেড স্পোর্টস কার 10টি। সমুদ্র দৃশ্যের ভিলা, শহরের কেন্দ্রের দোকান 10টা করে। মূল্য 10 লাখ, 10টি প্রাচীন চিত্র ও লিপি। 2টি বিশ্বব্যাপী সীমাহীন ব্ল্যাক কার্ড। ও, ওরে বাবা, আজ সত্যিই চোখ খুলে গেল। এইসব জিনিস অন্তত 10 কোটি তো হবে। সেই ব্ল্যাক কার্ডটা শুধু শীর্ষ ধনী পরিবারগুলোরই থাকে। সুপ্রিয়া আগে বলেছিল তার বাবা সবচেয়ে ধনী, তাহলে কি সত্যি? নাহিদ মৈত্র, আমি তো আগেই সত্যিটা বলেছিলাম, তুমি নিজেই বিশ্বাস করনি। নাহিদ মৈত্র,
আজ আমি এই যৌতুক নিয়ে এসেছি বাগদান ভোজে যোগ দিতে। আসলে তোমাকে জামাই হিসেবে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু ভাবিনি এভাবে সুপ্রিয়াকে অত্যাচার করতে দেখলাম। সুপ্রিয়া, 3 বছর আগে তুমি তো ওকে ছাড়া বিয়ে করবে না বাবা। আটকাতে পারলাম না। এখন বাবা তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি এখনো ওকে বিয়ে করতে চাও? বাবা, মাফ করো, আমি তো আগেই আফসোস করেছি। আগে আপনার কথা না শোনাটাই আমার ভুল ছিল। আজকের এই বাগদান ভোজ তখনই আমি বুঝলাম ও কেমন লোক। এখন আমি মরলেও ওকে বিয়ে করব না। তাহলে সুপ্রিয়ার পরিবার এত ধনী, নাহিদের পরিবার তো বড় বাড়ির মেয়েকে বিয়ে করতে পারত। আফসোস, এতদূর এসে গেল, বিয়েটা বোধহয় আর হবে না। ওরা মেয়েটাকে এত অত্যাচারকে করেছে, বিয়ে তো দূরের কথা, আমার মনে হয় ওরা নিজেরাই রক্ষা পাবে না। ছেলে এই এখন কি করব? সুপ্রিয়া, আমি ভুল করেছি। আমি এক মুহূর্তের বোকামিতে। তুমি তো এইমাত্র আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলে। তুমি কি করে কথা ফেরাতে পারো? তা তো সুপ্রিয়া, আগের ব্যাপারটা বুড়ি আমি ভূতে পেয়েছিলাম। তুমি আমার ওপর রাগ করো না। এখন থেকে নাহিদ, তোমরা দুজনে ভালোভাবে সংসার করো। তোমাদের বাগদান ভোজে আমাকে ঠকানো থেকে আর নাহিদের পরকিয়া করার মুহূর্ত থেকে আমি মৈত্র পরিবারের সঙ্গে আর কোনো ভবিষ্যৎ নেই। আন্টি, নাহি তোমরা চিন্তা করো না, সে আদিও একটা ভুয়ো বাবা এনেছিল, কে জানে এটাও কি আবার ভাড়া করা লোক? আমার মামাতো ভাই কৌশল ধরো, কিন্তু সে গুহা গ্রুপের আঞ্চলিক ম্যানেজার। আমি এখনই একটা ভিডিও কল দিচ্ছি। ওকে, এই বুড়োকে দেখাই ও কি ভুয়ো। মামাতো ভাই, আমার কাছে একটা লোক আছে, নকল ভদ্রলোক সেজে আছে, জোর দিয়ে বলছে সে সবচেয়ে ধনী। দেখো তো ও আসলো কিনা। আচ্ছা, তুমি ক্যামেরাটা ওর দিকে ঘুরাও, আমি দেখি। সে সে তো খালাতো বোন, তুমি তো মজা করছো। এই লোকটা কিভাবে প্রবাল গুহা হতে পারে? আমাদের প্রবাল গুহার পোশাক আশাক অন্তত কোটি টাকার, ওই লোকটার গায়ের সব জিনিস নকল, সব মিলিয়ে 500 টাকার বেশি নয়। এমনকি জুতাও পিনশিসি থেকে কেনা, নাইকির নকল। সে যে লোকের কথা বলেছে সে যে লোকের কথা বলেছে সে দেখতে আমার মতো কেন? ঠিক আছে, তাহলে আমি বুঝে যেতাম যে সে ভুয়া। ধন্যবাদ খালাতো ভাই। সবাই শুনতে পেলে, শেষে মোটেই সবচেয়ে ধনী নয়। ভাবি, আমার মনে হয় তুমি পরপুরুষের সন্তান গর্ভে ধরেছ। ইচ্ছা করে এমন নাটক সাজিয়েছ, ধোঁকা দিয়ে রক্ষা পেতে চাইছো। কিন্তু আমি তোমার ছল ধরে ফেলেছি। তোমার বাবা ভুয়া, এইসব বাক্স, এগুলোও সব ভুয়া, তাই না? আমি ভাবলাম তোমরা ডলার আনলে কেন আর রেনমিনবি আনলে না কেন। আসলেই আমরা যাতে আসল নকল বুঝে ফেলি সেই ভয়ই। আর এই বাজে ছবি, কালি তো এখনো শুকায়নি, প্রাচীন জিনিস সাজাচ্ছ কেন? হতভাগী, আমাকে ঠকাতে সাহস পেলি। আজ আমি তোমার এই জিনিসটা নষ্ট করে দেব, দেখি তুমি তখন কিভাবে ঠকাতে পারো। কাতে এটা তাং রাজবংশের উদাউজির আতাজিরাকা ছবি। এর দাম 10 লক্ষ টাকা। কালি শুকায়নি কারণ এইমাত্র বিশেষজ্ঞরা মেরামত করেছেন। তুমি কি নিশ্চিত যে দাম শোধ করতে পারবে? 10 লক্ষ টাকা কাকে ভয় দেখাচ্ছ? এরকম ছবি আবর্জনার দোকানে 10 টাকায় একগাদা পাওয়া যায়। এগুলো দিয়ে আমাকে ঠকাতে সাহস? এই মুহূর্তেই আমি সব ছিঁড়ে ফেলব, খারাপ হলে তোমাকে 10 টাকা দিয়ে দেব। নাহিদ মৈত্র, তুমি বরং তোমার মাকে আটকাও। এই জিনিসগুলো তোমরা শোধ করতে পারবে না। সুপ্রিয়া গুহাশালা, আর কতদিন মানুষকে ঠকাবি? সায়নী তো আগেই বলেছে এগুলো সব নকল। আজ আমি সব ধ্বংস করেই ছাড়ব। তুই আমার কি করতে পারবি? সুপ্রিয়, তাদের কথা ভাবতে হবে না। কিন্তু তাদের কাছে এটা ভিন্ন কথা। আসলে উকিল আসবে, তাদের খুঁজে বের করবে, পুরো খেসারত দিতে হবে। হতভাগী, তোরা মানুষ ঠকাস। সুপ্রিয়া গুহা, এগুলো শেষ করে এবার তোর পালা। তুই বাগদান ভোজে বুড়োর সাথে মিলে আমাকে ঠকালি। আরও চাস আমি তোকে পেটে জারজোটার বাবা হই? আজ তোকে জানিয়ে দেব আমাকে ঠকানোর ফল কি হয়। নাহিদ মৈত্র, তুই কি বকছিস? আমি বরদাশত করব না তুই আমাকে আর আমার বাবাকে অপমান করিস। সুপ্রিয়া, প্রবাল গুহা, অ্যাম্বুলেন্স নিচে চলে এসেছে। দ্রুত দ্রুত মেয়েকে নিয়ে যাও। ও আর সহ্য করতে পারছে না। হাসপাতালে নিয়ে যাই, তাদের 3 জনকে তোমার হাতে দিলাম। তোদের ভালো করে শাসন কর।
আজ ওরা সুপ্রিয়ার যা ক্ষতি করেছে সব শোধ নেবে, বাকি হিসাব পরে মিটিয়ে নেব। সুপ্রিয়া গুহা, তুই দাঁড়া। তোমরা কি করতে চাও? অবশ্যই তোমাদের নিজের কৃতকর্মের জন্য দাম দিতে হবে। মারো। বাঁচাও, মারো না। আমার মুখে মারো না। আমার ভুল হয়েছে, আর এমন করব না। ডাক্তার, আমার মেয়ে এখন কেমন আছে? আপাতত বিপদমুক্ত হয়েছে, কিন্তু তার শরীর এখন খুব দুর্বল, বেশিক্ষণ থাকা যাবে না। বাবা, রাজীব দাস কোথায়? সে কি ভালো আছে? তুমি নিশ্চিন্ত থাকো, তার শুধু বাইরের আঘাত লেগেছে। ডাক্তার তা ঠিক করে দিয়েছেন। আমি তার পরিবারের সাথে যোগাযোগ করেছি, তাকে একটা ধন্যবাদ বোনাস দিয়েছি, যাতে তার বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কাটে। হু, তাহলে ভালোই। ডাক্তার, সুপ্রিয়ার আসলে কি অবস্থা? কেন সে এখনো এত দুর্বল? কারণ তার এখনও একলামসিয়া আছে, অবস্থাও আগে চেয়ে আরও খারাপ হয়েছে। যদি গর্ভ রাখতে চান, তাকে প্রসব পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ের মধ্যে আরও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। সুপ্রিয়ার শরীর সবসময় ভালো ছিল, গর্ভবতী হওয়ার পর কি করে শরীর এমন হলো? এই অবস্থা আসলে এটা পুরুষের শুক্রাণুর মান খারাপ হওয়ার সাথে সম্পর্কিত। পুরুষের শুক্রাণুর মান খারাপ হলে গর্ভাবস্থায় নানা রকম জটিলতা দেখা দেয়, এমনকি গর্ভকালীন বমিও সাধারণ গর্ভবতী মহিলাদের চেয়ে অনেক বেশি হয়। তাই তো, কয়েক মাস আগে আমার এত বমি হচ্ছিল। আসল কারণ এটাই ছিল। সুপ্রিয়া, ডাক্তার হিসেবে আমি আপনাকে গর্ভপাতের পরামর্শ দিচ্ছি। আগে শরীর ঠিক করুন, পরে আবার একটি সুস্থ সন্তান নেবেন। আপনি কি মনে করেন? সুপ্রিয়া, তুমি যাই সিদ্ধান্ত নাও, বাবা তোমাকে সমর্থন করবে। কিন্তু বাবা তবু চায় তুমি নিজের স্বাস্থ্যকে সবার আগে রাখো। বাবু, মাফ করো। মায়েরও তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু আমি আরও চাই না তোমাকে এমন বাবা দিতে। ডাক্তার, তাহলে গর্ভপাত করিয়ে দিন। আচ্ছা, আমরা এখনই অস্ত্রোপচারের সময় ঠিক করছি। নাহিদ মৈত্র এই সন্তান না থাকলে আমাদের মধ্যে সবকিছু সম্পূর্ণ শেষ হয়ে যাবে। নাহিদ, আমি গর্ভবতী। আমাদের সন্তান আসছে। সত্যি? গতকালই তো মজা পেতে শুরু করেছিলাম, তোমার বুড়ি ফিরে এসেছিল। সত্যি বিরক্তিকর। আজ এখানে দোস্ত, আমি আজ তোমাকে নিংড়ে নিব। না বাঁচানোই ভালো করেছি। তার পেটের বাচ্চাটা রাখা উচিত ছিল না। তুমি ঠিক বলেছে, এই চার্জ ফেলে দেওয়াই উচিত। তুমি কি করতে চাও? ওরে বাবা, এ কি হলো? বিয়ে ঠিক হলো না, আমি বুড়ি হয়েও মার খেলাম। ওই বদমাস ছেলেগুলো বলে দিল যে বিয়ে হবে না, আবার আমাকে জোর করে বিয়ের টাকা ফেরত দিতে বলল। এটা কি অন্যায় নয়? আমার এই বুড়ো মুখ কোথায় রাখব? আমি আর বাঁচব না। ব্যথায় মরে গেলাম। নাহিদ মৈত্র, সুপ্রিয়া সত্যি নিষ্ঠুর। মাসিমা তো তার বড়সেও তার উপর হাত তুলল। সে কি মানুষ নয়? নাহিদ মৈত্র, দেখো আমার মুখটা সে এত লোকের সামনে আমাকে মারলো, আমি আর মানুষের মুখ দেখাবো কি করে? আমি তার সঙ্গে লড়বো, তাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। যখন ওকে দেখব, আমি তার সঙ্গে হিসাব চুকিয়ে নেব। এ কি? সুপ্রিয়া মিথ্যা বলেনি। ওই লোকটা সত্যিই তার বাবা। সত্যিই বটে। নাহিদ মৈত্র, ওর বাবা কি সত্যিই যৌতুক দিতে এসেছিল? সে আরও বলল, ওই জিনিসগুলো মূল্য 10 কোটি ছাড়িয়ে গেছে। সে কি সত্যিই সবচেয়ে ধনী? সায়নী সেন, তোমার কাজিন ভাই ভুল করবে না তো? সে নিশ্চিত সুপ্রিয়ার বাবা সবচেয়ে ধনী নন। আমি আমার কাজিন ভাই, তিনি তো অন্তত একজন আঞ্চলিক ম্যানেজার সম্ভবত।
ভুল করবে না। সম্ভবত আবার কি? ও যদি সত্যিই সবচেয়ে ধনী হয়, আমার নাহিদের তো সুযোগ আছে সবচেয়ে ধনী জামাতা হওয়ার। ওরে, সব তোমার দোষ। তোমার পরামর্শ না থাকলে বিয়েটা কি এমন হতো? নাহিদ মৈত্র, তুমি তো তোমার ভালোর জন্যই এটা করেছি। তাছাড়া তুমি যদি সত্যিই সুপ্রিয়াকে ফিরে পেতে চাও তাও উপায় আছে। সে এখনো তোমার বাচ্চা পেতে আছে। সে সবচেয়ে ধনীর মেয়ে হলেও তাকেও তোমার কথা শুনতে হবে। হ্যাঁ বাবা, মেয়ে গর্ভবতী হলে ওর মন নরম হয়ে যাবে, সে আর কোথায় যাবে? ঠিক। আরও আছে বাচ্চা। সুপ্রিয়া বাচ্চাটাকে খুব ভালোবাসে। সে নিশ্চয়ই আমাকে মাফ করে দেবে। সুপ্রিয়া গুহা, আপনি স্বাক্ষর করেছেন গর্ভপাতের সম্মতিপত্র। অপারেশনের সময় ঠিক করা হয়েছে আজ বিকেল 4টায়। সুপ্রিয়া গুহা, সে গর্ভপাত করতে চায়। এই বাচ্চাটা ওকে গর্ভপাত করতে দেওয়া যাবে না বাবা, তাড়াতাড়ি চলো হাসপাতালে যাই। ও চাচি, নাহিদ এত তাড়াতাড়ি? সুপ্রিয়া গর্ভপাত করতে চায়, আমাদের হাসপাতালে যেতে হবে, ওকে থামাও। যদি সে ধমকুবেরের মেয়ে হয়, এই বাচ্চাটা গর্ভপাত করালে তাহলে নাহিদের সাথে তার সম্পর্ক শেষ হয়ে যাবে। ও মা নাহিদ, তোমরা সবাই প্রতারিত হয়েছ। তোমার স্ত্রী বাবা মোটেই ধনকুবের নয়। তুমি কি করে জানলে? এইমাত্র বোঝসভায় সে আমাকে একটা ঘড়ি দেয়নি, বলে দাম 10 লাখ টাকা। এইমাত্র গিয়ে ওটা যাচাই করলাম, জানো কি হলো? খালি বাজে ওরা বলেছে ঘড়িটা নকল। সর্বোচ্চ 100 টাকা। সে যদি ধনকুবের হয় সে কি নকল ঘড়ি পরবে নাহিদ? আমি ভাবছি নিশ্চয়ই তোমার স্ত্রী তোমরা ওকে অত্যাচার করছিলে বলে চুপি চুপি ওর বাবাকে খবর দিয়েছে, ওর বাবাকে ধনকুবের সাজিয়েছে, তোমাদের পিটিয়েছে। সুপ্রিয়া, তুমি আমাকে ঠকিয়েছ। আমি আগেই বলেছিলাম সে মোটেই ধনকুবেরের মেয়ে নয়। ওই বডিগার্ডগুলো সব অভিনেতা। ওর বাবার আনা জিনিসগুলো সবই নকল। এখন বিশ্বাস হলো তো? চলো হাসপাতালে যাই। লজ্জাহীন মেয়ে আমার পরিবারের উপর অত্যাচার করার সাহস, আর আমার নাতিকে মেরে ফেলতে চায়। আমি ওর চামড়া খুলে নেব। স্যার, এই ঘড়িটা আসল এবং এটা সারা বিশ্বে সীমিত সংস্করণ। বাজারে এর দাম 50 লাখের বেশি। তানিশা, যখন আমার বাবা খুব অসুস্থ ছিলেন আমি হাতু গেড়ে তোমার কাছে টাকা চেয়েছিলাম। তুমি আমাদের গরিব বলেছিলে আর বলেছিলে আমার বাবা মরলে ভালো হয়। আজ তুমি আমার হাতে পড়েছ। আমি তোমাকে ধনকুবেরের পরিবারকে শত্রু বানিয়ে দেব। তুমি আর কোনো বড় মানুষের সাথে সম্পর্ক করতে পারবে না। সুপ্রিয়া, তুমি যদি আফসোস করো তাহলেও এখন সময় আছে। বাবা সব সময় তোমার পাশে থাকব। বাবা, আমি আফসোস করছি না। আমি ঠিক করে ফেলেছি। এখন থেকে নাহিদ মৈত্রের সাথে আমার কোনো সম্পর্ক নেই। শরীর ভালো হয়ে গেলে আমি ফিরে যাব। 3 বছর আগে যে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম সেই ডিজাইন বিষয়টা আবার শুরু করব। এই সময়ে আমি কয়েক ডজন ডিজাইন স্কেচ জমা করেছি, সেগুলো কাজে লাগবে আমাদের কোম্পানির নতুন প্রোডাক্ট লাইনে। ভালো, এটাই তো আমার প্রবাল গুহার মেয়ে। তোমরা আবার আসতে পারলে। মনে হচ্ছে ওরা তোমাদের যথেষ্ট শাস্তি দেয়নি। বুড়ো আবার ধনী সেজে কথা বলছো? আমরা ইতিমধ্যে যাচাই করেছি তুমি অন্যদের যে ঘড়িটা দিয়েছো সেটা নকল। তুমি তো পুরো নকল মানুষ। সুপ্রিয়া, তুই সত্যিই বাচ্চা ফেলে দিতে পেরেছ? কুলটা এটা আমাদের ঝাউ পরিবারের সন্তান। সে আমার বড় নাতি। তুই কোন অধিকারে ওকে ফেলে দিলে? আমি বাচ্চা ফেলে দিয়েছি শুধু তোমাদের ঝাও পরিবারের সাথে আর কোনো সম্পর্ক না থাকতে। দুশ্চরিত্রা, তুই আবার রাগ দেখাচ্ছ? আমি বলছি শোন, আমরা আজ তোমার কাছে এসেছি, এটা ইতিমধ্যে তোমাকে সম্মান দেওয়া হচ্ছে। অকৃতজ্ঞ হইও না। তানিশা মুখোপাধ্যায় আমার প্রবাল গুহার মেয়ে, তোমার সম্মান দেওয়ার দরকার নেই। তুমি আর তোমার ছেলে তার জুতার ধুলো হওয়ার যোগ্য নও। ওহো, এখনো অভিনয় শেষ হয়নি বুড়ো। তুমি তোমার মেয়ের দিকে তাকাও। সে বাগদত্তা ছিল আর বিয়ের আগেই গর্ভবতী হয়েছে। আমার নাহিদ ছাড়া যে দয়ালু, তার উপর করুণা করে আর কে এমন বোকা আছে যে তাকে মেনে নেবে? সুপ্রিয়া, তুই যদি এখনই ক্ষমা চাও, আমার পায়ে পড়ে মিনতি করো, আমি তবুও তোমাকে বিয়ে করব। উপকারের দাম দিতে জানো না। নাহিদ মৈত্র, আমি বলেছিলাম আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। সুপ্রিয়া, তুমি সম্মান বুঝো না। বের হয়ে যাও। তোমরা কি জানো? আমার মেয়ের বিচার করার যোগ্যতা নাকি তোমাদের? সত্যি বলছি, গোটা নদীনগরী কেবল আমার মেয়ে যাকে বিয়ে করতে চায় না এমন লোক আছে, তার পাওয়ার অযোগ্য কেউ নেই।
বুড়ো, তুই অভিনেতা আসক্ত হয়ে গেছিস? সত্যি মনে করছিস কয়েকটা জিনিসপত্র জোগাড় করে আর কয়েকজন অতিরিক্ত শিল্পী এনে ধনী সাজতে পারবি? আমি এখনই আমার ভাইকে ফোন করছি, তাকে ডেকে আনবো তোমার ভন্ডামি ধরতে। তুই তো ভেজাল মানুষ। আচ্ছা, দেখি তো কে আমাকে নকল বলতে সাহস পায়। নাহিদ মৈত্র, আমি যে মেয়েকে হাতের মুঠোয় করে রেখেছি, তুই তাকে এত অপমান করলি। আজ তোকে ভালো করে দেখাবো তুই ঠিক কি হারালি। ভাই, ওই বুড়োটা যে কোটিপতি সাজছিল, সে আমাকে আর নাহিদকে মারধর করিয়েছে। তাড়াতাড়ি এসে আমাকে সাহায্য কর। কি? ধুর, গুহা গ্রুপ তো নদীনগরের শীর্ষ প্রতিষ্ঠান। সাদা কালো সব মহলে সবাই তাকে কিছু সম্মান করতে বাধ্য। আমি কৌশলধর কম করে হলেও গুহা গ্রুপের আঞ্চলিক ম্যানেজার। সে আমার বোনকে জ্বালাতন করেছে, সে তো বাঁচতে চায় না। সায়নী ঠিকানা পাঠিয়ে দে, আমি এখনই যাচ্ছি। শুনলে তো, আমার ভাই এখনই আসছে। সে তো গুহা গ্রুপের ম্যানেজার, একটু পরও আসবে। তোমাদের দুজনের প্রতারণা ধরা পড়বে। আরে সায়নী, তোমার তো অনেক চেনা পরিচিতি আছে। এখন থেকে তোমার ভাইকে আমাদের নাহিদকে সাহায্য করতে বলো। অবশ্যই, নাহিদটা আমার ভালো বন্ধু। ভাবি, তুমি আর তোমার বাবা যদি এখন আমার ভাই আসার আগেই হাঁটু গেড়ে ক্ষমা চাও, আমি তোমাদের ছেড়ে দিতে পারি। না হলে আমি ভাইকে এই কথা প্রবাল গুহাকে জানিয়ে দেব। তুমি আর তোমার বাবা দুজনকে নদীনগর ছাড়তে হবে। আমাদের তোমার পায়ে পড়তে বলছো? তোমার কি ক্ষমতা? বুড়ো, মরার আগেও মুখ শক্ত। তাহলে আমরা প্রবাল গুহার হয়ে তোমাকে শিক্ষা দেব। বাবা, আমাকে ছেড়ে দাও। এই পাগলি। বুড়ো, নিজের ক্ষমতা বোঝ না। আজ দেখিয়ে দেব আমাদের মধ্যে কে বড়। এইমাত্র তুই কি এই হাত দিয়ে আমাকে ঠেলেছিলে? নাহিদ মৈত্র, তুই আমার বাবাকে ছেড়ে দে। কিছু থাকে আমার উপর এসো। ও, বেশ বাবা ভক্ত। ভাবি, চল একটা চুক্তি করি। আজ তুই যদি হাঁটু গেড়ে বসিস, আমার পায়ে 3 বার মাথা ঠোকাস, আমি নাহিদকে বলবো বুড়োটার প্রাণ রাখতে। ঠিক আছে, আমি রাজি। সুপ্রিয়া, হাঁটু গেরো না, ওদের কাছে নও না। বেশ, যেহেতু তুই মরতে চাইছিস, আজ তোকে মরতে দেব। না, দেখব তো কে আমার বোনকে জ্বালাতন করছে। ভাই, গুহা, প্রবাল গুহা। প্রবাল গুহা। চাচাতো ভাই, তুমি ভুল লোককে চিনেছো, তাই না? সে কি নকল নয়? তুই কাকে ভুয়া বলছিস? ও হলেন প্রবাল গুহা, নদীনগরের সবচেয়ে ধনী প্রবাল গুহা। আমি গুহা গ্রুপে কয়েক বছর কাজ করেছি, আমি কি ভুল করতে পারি? ও ও ও সত্যি সবচেয়ে ধনী। আমি এইমাত্র ধোল। সুপ্রিয়া গুহার বাবা ধনকুবের, তাহলে সে সত্যিই ধনকুবেরের কন্যা। কি? তোমরা এইমাত্র বলছিলে না আমাকে নদীনগর ছেড়ে চলে যেতে বলছিলে? বাবা, বাবা, আমি ভুল করেছি। এসব ভুল বোঝাবুঝি ছিল। আমার চোখ ছিল না। আপনি আমার সাথে রাগ করবেন না। ও কুটুম। বুড়ি, আমি তো বোকা। আমরা তো সবাই এক পরিবার। আপনি আমাদের ক্ষমা করুন, আমরা আর কখনো এমন করব না। চুপ করো। কে তোমার কুতুম? আবার এক পরিবার? এই জামাই। আমি এটাকে কখনো মেনে নেব না। এখন ভয় পেয়েছ? আমার বাবাকে মারার সময় তোমরা তো খুব বাহাদুর ছিলে। সুপ্রিয়া গুহা, এইমাত্র আমি ভুল করেছি। তুমি কি আমাকে ফিরিয়ে মারতে পারো? শুধু যদি তুমি আর তোমার বাবা আমাকে মাফ করে দাও, তুমি যেভাবে খুশি আমাকে মারতে পারো। সরে যাও নাহিদ মৈত্র, আমি তোমাকে মারব না আর মাফও করব না। কৌশল ধরো, তিনজনকেই তোমার কাছে তুলে দিলাম। বোকা, আমাদের গুহা স্যারের উপর হাত তোলার সাহস! দেখ আমি তোমাকে কি শাস্তি দিই। গুহা স্যার, ওরা যে জিনিসপত্র নষ্ট করেছে তার হিসাব বের করা হয়েছে।
শুধু তানিশা মুখোপাধ্যায় যে প্রাচীন চিত্র ও লিপি ছিঁড়েছে তার মূল্য 1,20,00,000 টাকা। তার সঙ্গে নগদ, গাড়ি চাবি আর বাড়ির দলিল যোগ করো। মোট ক্ষতিপূরণ দিতে হবে 2 কোটি টাকা। ওদের পুরো দাম দিতে বলো, 1 টাকাও কম নয়। 2 কোটি টাকা? আমি এত টাকা কোথায় পাবো? আমাকে বুড়িটাকে বেচে দিলেও এত টাকা হবে না শেষ। সব শেষ, আগে তোমাদের সাবধান করেছিলাম। এটা তোমাদের নিজের কাজের ফল। সব তোমার দোষ, সব তোমার দোষ, যদি তুমি না বলতে যে এগুলো নকল। আমি আর নাহিদ মৈত্র ওসব নষ্ট করতাম না। বলো তো এই টাকা কিভাবে শোধ করব? ভাই ভাই, তুমি তো আমার পক্ষে কিছু বলো। তুমি তো বুহা গ্রুপের ম্যানেজার, তুমি আমার জন্য অনুরোধ করো। ভাগস, তুমি গুহা স্যারকে রাগিয়েছ, এমনকি স্বয়ং ঈশ্বর এলেও কিছু হবে না। আজ আমি কৌশল ধরো, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। 30 দিনের মধ্যে তোমরা 2 কোটি টাকা জোগাড় করো, গুহা গ্রুপে নিয়ে আসো। 1 টাকা কম হলে তোমাদের 3 জনকে সারা জীবন জেলে দেব। ওদের সবাইকে বের করে দাও। আমার মেয়ের চোখের সামনে ওদের নিয়ে এসো না। না 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 না, আমি আগেই বুঝেছিলাম, আমি আগেই আঁচ করেছিলাম সুপ্রিয়া একজন ধনী মেয়ে, কিন্তু ভাবিনি দূর, সে আবার দেশের সবচেয়ে ধনী মানুষের মেয়ে। বাবা। মানে তুই আগে থেকে জানতিস সুপ্রিয়ার পরিবার সাধারণ নয়? মা, তুই কি ভাবিস আমি ওকে প্রথমে প্রেম নিবেদন করেছিলাম শুধু এই কারণে যে ও দামি পোশাক পরত? সব তোর দোষ, লাবণ্য। তুই যদি সব সময় উস্কে না দিতিস, আমি এখন দেশের সবচেয়ে ধনী মানুষের জামাই হতাম। হ্যাঁ, সব তোর দোষ। ও যদি সুপ্রিয়ার বিরুদ্ধে আমাকে উস্কে না দিত, আমি এখন সবচেয়ে ধনী মানুষের আত্মীয় হতাম। নাহিদ, আমি তো তোর জন্যই করেছি। কে জানতো সুপ্রিয়া একজন পরিচ্ছন্নতা কর্মীকে বাপ বানিয়ে এনেছে। আমিও তো ভয় পেয়েছিলাম তুই ঠকবে বলে। দোষ দিতে হলে সুপ্রিয়াকে দে, দোষ সুপ্রিয়ার। ও যদি নিজের পরিচয় গোপন না করতো, আমরা এই অবস্থায় পড়তাম। 2 কোটি টাকা কিভাবে শোধ করব? ধুর ভাই, কালকে তোর বাগদান ভোজে যে লোকটা ছিল, সত্যিই কি দেশের সবচেয়ে ধনী লোক? এইমাত্র খবরে দেখলাম সে তার উত্তরাধিকারীকে শেয়ার দিতে চায়। সে কি তোর না জন্মানো ছেলেকে দিবে না তো? ওগুলো তো হাজার কোটি টাকার শেয়ার। হ্যাঁ নাহিদ, সুপ্রিয়ার পেটে তোর ছেলে, তুই গিয়ে ভালো করে ক্ষমা চা। মেয়েরা নরম মন হয়, বাচ্চার কথা ভাব। সুপ্রিয়া নিশ্চয়ই তোকে ক্ষমা করবে। তখন 2 কোটি তো কি, 20 কোটি টাকাও কিছুই না। সত্যি। আর বাচ্চার কথাও ভাব। সুপ্রিয়া বাচ্চাটাকে ছাড়তে পারবে না। আমি এখনই গিয়ে ওকে অনুরোধ করব। সুপ্রিয়া, তুই এখানে? সুপ্রিয়া, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সুপ্রিয়া গুহা, আমি জানি আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করবে, ঠিক আছে? বাগদান ভোজের ব্যাপারটা সবই সায়নী সেন এবং আমার মায়ের পরিকল্পনা ছিল। আমি সত্যি কিছুই জানতাম না। তোমার যদি দোষারোপ করতেই হয় তাদের দোষারোপ করো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তোমার সাথে ভালোভাবে সংসার করতে চাই। একদিকে আমাকে ভালোবাসো আর একদিকে অন্যের সাথে শুয়েছ। না সুপ্রিয়া গুহা, শোন আমার কথা। লাবণ্য বন্দ্যোপাধ্যায় আমাকে প্রলুব্ধ করেছিল। সে স্পষ্টই জানত তুমি গর্ভবতী পারত না। সে ইচ্ছা করেই আমাকে প্রলুব্ধ করেছিল। আমিও অনেকদিন চেপেছিলাম আর সহ্য করতে পারিনি। আমি সত্যিই আমার ভুল বুঝেছি। সুপ্রিয়া গুহা। নাহিদ মৈত্র, আমাকে আর বোঝানোর চেষ্টা করো না। আমি আর তোমাকে বিশ্বাস করব না। সুপ্রিয়া গুহা, এই হাতের চুড়িটা আমাদের একসাথে থাকার 1 বছর পূর্তির স্মারক। আমিই তোমাকে দিয়েছিলাম। তুমি এখনো পরে আছো। তুমি আমাকে এখনো ভালোবাসো, তাই না? তোমার মনে এখনো আমি আছি। সুপ্রিয়া গুহা, আমরা 1 বছর ধরে একসাথে আছি। এই হাতের চুড়িটা তোমাকে দিচ্ছি, এটা বোঝায় আমি চিরকাল তোমাকে ভালোবাসব। নাহিদ মৈত্র, আর স্বপ্ন দেখো না, আমরা শেষ হয়ে গেছি। সুপ্রিয়া গুহা, তুমি যেও না। রাগের মাথায় কথা বলো না। আমাদের সন্তানের কথা ভাবো। সন্তানের বাবা ছাড়া থাকা উচিত নয়। তুমি আমাকে ঘৃণা করলেও তবুও সন্তানের কথা ভাবতে হবে।
নাহিদ মৈত্র, বাচ্চাটা গর্ভপাত করে ফেলেছি। না, অসম্ভব। তোমার বাবা তো বলেছিলেন আমার ছেলেকে শেয়ার দেবে। তাই এই কারণেই তুমি আমার কাছে এসেছিলে। আমার বাবা যাকে উত্তরাধিকারী বলেছিলেন আমি সেই। এরপর আমি ধীরে ধীরে গুহা গ্রুপের দায়িত্ব নেব। আর তুমি? নাহিদ মৈত্র, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। সুপ্রিয়া গুহা ভালো আছেন? বাবা, এটা আমার নতুন আঁকা পোশাক, নকশা অঙ্কন। আপনি দেখুন কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে সুপ্রিয়া গুহা। তোমার এই দক্ষতা ৩ বছর আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। অবশ্যই এই ৩ বছর আমি অলস ছিলাম না, অনেক নকশা এঁকেছি। সুপ্রিয়া গুহা, তুমি এখন একদিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রজেক্ট পরিচালনা করছো, আবার স্কুলে ফিরে পড়াশোনাও করছো। খুব ক্লান্তি লাগছে না? বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার কোনো সমস্যাই নেই। আগে আমি বুঝতাম না, একটা ছেলের জন্য সব ছেড়ে দিয়েছিলাম। এখন আমি বুঝতে পেরেছি আপনি এবং কোম্পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আমি এখনকার নিজেকে খুব পছন্দ করি। ভালো, ভালো। আমার মেয়ে অবশেষে বড় হয়েছে সুপ্রিয়া গুহা, তুমি নিশ্চিন্ত থাকো। তুমি আগে যে কষ্ট পেয়েছ, বাবা তোমার হয়ে সব ঠিক করে দেবেন। আমি নদীনগরের সব কোম্পানিকে জানিয়ে দিয়েছি, নাহিদ মৈত্রকে বয়কট করতে এখন থেকে নদীনগরে আর তার দাঁড়ানোর জায়গা থাকবে না। বাবা, এখন তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সে বাঁচুক বা মরুক, আমার কিছুই যায় আসে না। আমি তো শুধু আপনার সঙ্গে থাকতে চাই, কোম্পানির কাজে বেশি মন দিতে চাই। নাহিদ মৈত্র, আমি শুনেছি তোমাকেও বের করে দেওয়া হয়েছে। সুপ্রিয়া গুহা সেই নষ্ট মেয়েটা, ওর কারণেই আমাদের এত টাকা দিতে হচ্ছে। এখন এখন নাহিদ মৈত্রের চাকরিটাও নেই, এরপর দিনগুলো কিভাবে চলবে? নাহিদ মৈত্র, আর মদ খেও না। অনেক মদ খেলে কি সমস্যা মিটবে? আমি তোমাকে একটা প্রশ্ন করি, সুপ্রিয়া গুহা সেই বদমাস মেয়েটা আমাদের এই অবস্থায় ফেলেছে, তুমি কি মেনে নেবে? তুমি এভাবে মেনে নেবে? তুমি কি করতে চাও? সে আমাকে শান্তিতে থাকতে দেবে না, আমিও তাকে শান্তিতে থাকতে দেব না। সুপ্রিয়া গুহা, যেহেতু তুমি আমার প্রতি নিষ্ঠুর, তাহলে আমার নিষ্ঠুরতার জন্য আমাকে দোষ দিও না। এটা আমাদের পরের কোয়ার্টারের উন্নয়ন পরিকল্পনা। এবার আমি বিস্তারিত বলবো। ঠিক আছে। ভালো আবার কি? একদল বোকা চাটুকার এখন ইন্টারনেটে তার বদনাম ছড়াচ্ছে। শেয়ারের দাম কত নেমেছে দেখেছো? তোমরা দেখছো না? তোমরা দেখছো না কি হয়েছে? সুপ্রিয়া গুহা, আপনি দেখুন। সবাইকে হ্যালো, আমার নাম নাহিদ মৈত্র। আমি সবচেয়ে ধনী ব্যক্তির কন্যা সুপ্রিয়া গুহার সাথে ৩ বছর প্রেম করেছি। আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, কিন্তু ভাবিনি সে সব সময় নিজের পরিচয় গোপন রেখেছিল। আমার অনুভূতি নিয়ে খেলা করেছে, বাগদানের দিনই সে বাগদান ভেঙে দেয়। সে আমাদের সন্তানও গর্ভপাত করিয়ে দেয়। আমি তার পায়ে পড়ে মিনতি করেছিলাম, কিন্তু উল্টো তার মার খেলাম। সে এত নিষ্ঠুর হলো কি করে? এই ৩ বছর নাহিদ মৈত্র নিজে ভালো খায়নি, ভালো পড়েনি, একমনে তার যত্ন নিয়েছে, আর সে মুখ ফিরিয়ে নিল। আরো পুরো ইন্ডাস্ট্রি থেকে নাহিদ মৈত্রকে বয়কট করিয়েছে। সবাই বলুন তো, এটা কি মানুষের কাজ? আমাদের পরিবার কিন্তু কোনোদিনও ওর প্রতি অন্যায় করেনি, কিন্তু সে আমাদের এত অত্যাচার করল। হে ভগবান, তুমি কি আদৌ ন্যায়ের কথা ভাবো? বন্ধুরা, আমার সত্যিই কোনো উপায় নেই, তাই এই ভিডিওটি পোস্ট করেছি। আমি সবার কাছে অনুরোধ করছি, অবশ্যই আমার জন্য ন্যায় বিচার করুন। ধুর। বড়লোকের মেয়ে মানেই এমন, সত্যি জঘন্য। কিছু টাকা থাকলেই কি বড় হয়ে গেল? আসলেই ভেবেছেন গরিবকে ঠকানো সহজ? এটা কি ব্যাপার? জানি না তো। সুপ্রিয়া গুহা এই কারণে এইমাত্র বেশ কয়েকজন ব্যবসায়িক পার্টনার ফোন করেছিল, চুক্তি বাতিল করতে চায়।
সবাই মিটিং শেষ করি। এই ব্যাপারটা আমি পরে সমাধান দেব। সুপ্রিয়া, আমার দেওয়া উপহারটা তোমার পছন্দ হয়েছে? আমাকে দোষ দিও না, আমি এটা করেছি কারণ তোমাকে ছেড়ে যেতে পারিনি। তুমি যদি আমার সাথে বিয়েতে রাজি হও, আমি সাথে সাথে একটা ভিডিও পোস্ট করব যে আগে সব ভুল বোঝাবুঝি ছিল, তোমাদের গুহা গ্রুপের সংকট তাহলে মিটে যাবে না। নাহিদ, তুমি কি ভাবো এই নোংরা কৌশলে আমাকে ভয় দেখাতে পারবে? আজ তোমার ফোন ধরেছি শুধু তোমাকে বলতে চেয়েছি। যেহেতু তুমি বলেছ আমি ধনীর পরিচয় ব্যবহার করে তোমাকে নিপীড়ন করছি, তাহলে আমি দেখাবো আসল কি নিপীড়ন। রীনা ঘোষ, সংবাদ মাধ্যমকে জানাও আগামীকাল রাত ৮টায় আমি সংবাদ সম্মেলন করব, নিজে সত্যি বলবো। আরও একটা কাজ আছে, একটা ব্যাপার, তুমি এখনই সেটা করতে যাও। মা, আজ আবার ইনস্ট্যান্ট নুডলস? আর বলো না, তোমার চাকরি এখন নেই বাড়িতে, আর টাকা কোথায়? এখন আমাদের কাছে শুধু এই বাড়িটাই আছে, আর কিছুই নেই। তুমি কি গুহা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট নও? তুমি এখানে কেন এসেছো? ছি, অবশ্যই এই পশুকে শিক্ষা দিতে এসেছি। ওদের জিনিসপত্র সব বাইরে ছুঁড়ে ফেলে দাও। তোমরা কি করছো? এটা আমার বাড়ি। আর নেই, তোমরা গুহা গ্রুপের 2 কোটি টাকা ঋণী আমাদের ছোট গুহা স্যার সিদ্ধান্ত নিয়েছেন তোমাদের এই বাড়ি বকেয়া পরিশোধের জন্য নিয়ে নেবেন। বাঁচতে চাও তো এখনই চলে যাও। নাহিদ মৈত্র, আমরা তো শুধু তার কিছু জিনিস ভেঙে দিয়েছি। সুপ্রিয়া, সেই বদমাইশ মেয়েটা আমার বাড়িটাও কেড়ে নিয়েছে। সে তো আমাদের ধ্বংস করে দিতে চায়। মনে হচ্ছে আগে ওকে যথেষ্ট শিক্ষা দেওয়া হয়নি। আমাকে আরও তেল দিতে হবে। এবার আমি ওর নাম যশ নষ্ট করে দেব। সবাই, আজ আমি এই লাইভ করছি। সবাইকে দেখাতে চাই আমি এখন কি অবস্থায় আছি। আমি সুপ্রিয়ার সাথে 3 বছর ছিলাম, 3 বছর। আজই জানলাম সে এত নিষ্ঠুর, শুধু আমি সত্য বলেছি বলে। সে আমার চাকরি খুইয়ে দিয়েছে, বাড়িটাও গেছে। আমি আর আমার মা আর আমার বন্ধু এখন একটা ভাড়া বাড়িতে ঠাসাঠাসি করে থাকছি। আমি তো শুধু নাহিদের হয়ে দুটো কথা বলেছিলাম, সেও তার প্রতিশোধ নিল। সুপ্রিয়া, তুমি আমাদের গরিব বলে এতটা অত্যাচার করতে পারো না। সবাই আমাদের বিচার করুন। আমি সুপ্রিয়ার প্রতি সত্যিই প্রাণ দিয়ে ভালোবাসতাম, নিজের মেয়ের মতো দেখতাম। যেদিন ওর সাথে নাহিদের বাগদান হয়েছিল, আমি কোনো কথা না বলে নিজের সঞ্চয়ে টাকা ওকে দিয়েছিলাম, ৮৮,০০০ টাকা। সারা জীবন কষ্ট করে জমানো টাকা, কিন্তু ভাবিনি সে আরও কম মনে করেছে। ১,৮৮,০০০ টাকা পূরণ করতে বলেছে। এই বুড়ি তো এখন ১ পয়সাও নেই, আর ও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও তো আমাকে মেরে ফেলতে চায়। এত বড় ধনীর মেয়ে বুড়োদের কাফনের পয়সাও ছিনিয়ে নেয়। ও কি মানুষ? টাকার গর্বে এভাবে মানুষকে জুলুম করে। সুপ্রিয়া গুহা এখনো মরল না কেন? পুরোটা না জেনে মন্তব্য করা ঠিক না। শুনেছি আগামীকাল সুপ্রিয়া গুহা সংবাদ সম্মেলন করবে, তখন কে ঠিক আর কে ভুল এক নজরেই পরিষ্কার। সুপ্রিয়া গুহা আগামীকাল সংবাদ সম্মেলন করবে। কখন? রাত ৮টায়। নাহিদ মৈত্র, তুমি কি সুপ্রিয়া গুহার মুখোমুখি হয়ে দাঁড়াতে সাহস করবে? অবশ্যই সাহস করব। আমি এমন কিছু করিনি যা তার প্রতি অন্যায়। আমার ভয় করার কি আছে? আগামীকাল ওর সামনাসামনি গিয়ে সব জিজ্ঞেস করব ও কেন আমার সঙ্গে এমন করল। বেটা, তুমি কি নিশ্চিত সেই নষ্ট মেয়েটা আগামীকাল প্রমাণ দিতে পারবে না? মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছি। হোটেল ম্যানেজারকে ২০,০০০ টাকা দিয়েছি, সে সেখানেই সিসি ক্যামেরার হার্ড ডিস্কটা ভেঙে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। আত্মীয়দের তোলা ভিডিওগুলো আমিও তাদের সবাইকে কিছু টাকা দিয়েছি, তাদের দিয়ে সব ভিডিও মুছে ফেলেছি। সুপ্রিয়া গুহার যত বড় ক্ষমতাই থাকুক, সে কোনো প্রমাণই খুঁজে পাবে। হ্যালো। সুপ্রিয়া,
আগামীকালের সংবাদ সম্মেলনে তোমার কি বাবার সাহায্য দরকার? না বাবা, দরকার নেই। আমার প্রমাণ করার উপায় আছে। নাহিদ মৈত্র যা বলেছে সবই মিথ্যা। আগামীকাল রাতে সেদিনই তার মৃত্যু। ওরে বাবা, অবশেষে আসলি। ওর ছবি তোল, ওর ছবি তোল। বুড়ি, আমি জীবনের অর্ধেকের বেশি খেটেছি শুধু ছেলের বিয়ে দেবার জন্যই, কিন্তু ভাবিনি কাফনের পয়সাটাও গেছে, বাড়িটাও নেই। হায় হায়, এতে আমি কিভাবে বাঁচব? নাহিদ ও সুপ্রিয়া ৩ বছর একসাথে ছিল। সুপ্রিয়া সব কথা মেনে চলত, কিন্তু ভাবিনি সুপ্রিয়া হঠাৎ চেহারা বদলাল। নাহিদকে ছেড়ে দেওয়াই তো শেষ ছিল না, আর সব কোম্পানিকে তার বয়কট করিয়েছে। এটা তো মানুষকে শেষ করে দেওয়ারই চেষ্টা। সুপ্রিয়া, আমি জানি তুমি কাছেই আছো। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে রেহাই দাও। আমি জানি আমি গরিব, আমি তোমার যোগ্য নই, কিন্তু তুমি এভাবে মানুষকে অত্যাচার করতে পারো না। মিহ মৈত্র, শুনেছি মিস গুহা আজ প্রেস কনফারেন্সে সত্য জ্বলার আছে কি? সুপ্রিয়ার স্বভাব আমি খুব ভালো জানি। সে অবশ্যই মিথ্যা বলবে, সেই আসল শিকার। এমনকি প্রমাণও জাল করতে পারে, নিজেকে খাঁটি বলে চালাতে চাইবে। কিন্তু আমি ভয় পাই না, সে যাই বলুক। আমি বিশ্বাস রাখি ন্যায় বিচার মানুষের হৃদয়ে থাকে। ভালো বলেছেন, বাহ, ভালো বলেছেন। হ্যাঁ, ঠিক। আমরা আপনার সমর্থনে আছি। মিনিস মৈত্রকে সমর্থন, গুহা গ্রুপকে দেউলিয়া করো। মিস গুহা, মিহ মৈত্র বলেছেন আপনি গরিবকে ঘৃণা করেন, ধনীকে ভালোবাসেন, স্বামী ও সন্তানকে ত্যাগ করেছেন। আপনার কিছু বলার আছে? আপনি বৃদ্ধাকে প্রচুর যৌতুক দিতে বাধ্য করেছেন আর তাদের বাড়িটা কেড়ে নিয়েছেন। এটা কি সত্যি? আপনি এত নিষ্ঠুর। আপনি কি শাস্তির ভয় পান না? শাস্তি? আমি কোনো অন্যায় করিনি, শাস্তির ভয় কি? যার শাস্তির ভয় করা উচিত সে হলো সে। নাহিদ মৈত্র। ঠিক, মিস্টার মৈত্র যেমন বলেছিলেন, সে কালোকে সাদা হিসেবে চালাচ্ছে। লজ্জাহীন, ধনীরা সবসময় অত্যাচার করে। সুপ্রিয়া, তুমি এখানে মিথ্যা অপবাদ দিচ্ছ। তুমি বলেছ নাহিদ শাস্তি ভয় পায়। তোমার কাছে প্রমাণ আছে? আমার প্রমাণ আছে কিনা? দেখলেই সব বুঝতে পারবে। আমার কাছে প্রমাণ আছে কিনা তোমরা দেখলেই জানবে। ওরে বাবা, বড় খবর। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও করো, মোবাইল নিয়ে ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো। এটা কি? ১ টাকা, ২ টাকা ৫০ পয়সা, মোট ৮ টাকা ৮০ পয়সা। ৮ টাকা ৮০ পয়সার পণ মৈত্র পরিবার তো ভিখারিকে দেওয়ার মতো পণ দিচ্ছে। মৈত্র পরিবারের নিয়ম পণ হিসেবে ১ পয়সাও দিতে হবে না, কিন্তু যৌতুক অবশ্যই দিতে হবে, অন্তত এই পরিমাণ ১,৮৮,০০০। এই বুড়ি তো বলেছিল ৮৮,০০০ টাকার কাফনের পয়সা সব সুপ্রিয়াকে দিয়ে দিয়েছে। মানে সব অভিনয় ছিল। পণ হিসেবে দিয়েছে ৮ টাকা ৮০ পয়সা, উল্টো দাবি করেছে ১,৮৮,০০০ টাকার যৌতুক। এটা কি মানুষের কাজ? ও লাইভ দেখার সময় কেঁদেছিল যেভাবে, সত্যিই করুন। আমি সত্যিই ভেবেছিলাম ও কত বড় অবিচার পেয়েছে। শেষ পর্যন্ত সব হয়েছিল তোমার সেই বউ ফিরে এসেছে। সত্যি মেজাজ খারাপ হয়ে গেল আজ এখানে। ভাই, আজ তোকে শেষ করে দেব। খানকি, তোমাদের প্রতারণার শাস্তি দেব। এই ভিডিওগুলো আমার প্রমাণ। নাহিদ মৈত্র, আমি তোমার জন্য বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, কিন্তু তুই আমার একলামসিয়া হলে প্রাণনাশের ঝুঁকিতে তুই আমাকে যৌতুক দিতে বাধ্য করলি। তোর বান্ধবীর সাথে রেস্টরুমে প্রেম করছিলি। এমনকি পরে আমার বাবা আমাকে বাঁচাতে এসেছিলেন। তোমরা ওনাকে অপমান করেছ, কোটি কোটি টাকার যৌতুক নষ্ট করেছে। আগে লাইভে কেঁদেছিল যেন সত্যি সত্যি কষ্টে। আসল কষ্ট তো ছিল দেশের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে। হ্যাঁ, তারা এমন বেইমানি করেছে। সে তো সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে যে কেউই সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি 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 ভিডিও করে ফেলো। এই খবরটা নিশ্চয়ই ভাইরাল হবে। না, অসম্ভব। হোটেলের সিসিটিভি আমি ইতিমধ্যে। তোমার এই ভিডিওটা কোথা থেকে পেলে? এই ভিডিওগুলো আমি তুলেছি। নাহিদ মৈত্র, দুঃখিত তোমার বাগদানের দিন ঘটালে এত কাণ্ড। আমিও সত্যিই আর সহ্য করতে পারিনি, তাই ভিডিও করে ফেললাম। ভাবিনি যে এতে আমার ভালোই টাকা হয়েছে। মাসুদ চৌধুরী। তুমি তো আমাকে কথা দিয়েছিলে। তুমি আমাকে বোকা ভাবছো? তুমি যে সামান্য টাকা দিয়েছিলে তার সামনে কিছুই না। ধনকন্যা অনেক বেশি দিয়েছে। তখন আমার বাবা খুব অসুস্থ ছিল, আমি তোমাদের কাছে টাকা ধার চেয়েছিলাম। তোমরা বলেছিলে আমার বাবা মরে যাক।
এখন তোমার লজ্জার ঘটনা দিয়ে টাকা আয় করছি বাবার চিকিৎসার জন্য। এটাও তোমারই ফল। সেদিন বাগদান ভোজে আমি তখনই দেখেছি সে সব সময় চুপি চুপি ভিডিও করছিল। গতকাল সরাসরি তার কাছে গেলাম। ভিডিওটা কিনে নিলাম। তুই বাজে কথা বলছিস। এই ভিডিওটা নিশ্চয়ই জাল। এখন এআই দিয়ে কি না করা যায়। তাই তো। সুপ্রিয়া গুহা, আমি সত্যিই ভাবিনি তুমি আমার সাথে এমন করবে। আমরা 3 বছর ধরে একসাথে ছিলাম। তুমি আমাকে ঘৃণা করলেও এমন কৌশল ব্যবহার করা উচিত হয়নি আমাকে ফাঁসাতে। হাই হাই, সবাই বিশ্বাস করো না। সুপ্রিয়া গুহা খুবই নির্দয় আমাদের ক্ষতি করার জন্য। সে কি না করতে পারে। বলে এটা এআই দিয়ে তৈরি, এটাও অসম্ভব না। কিন্তু ভিডিওটা দেখতে বেশ আসল লাগছে। এটা এআই মনে হচ্ছে না তো? আমি প্রমাণ করতে পারি এই ভিডিওটা আসল। আমি প্রমাণ করতে পারি এই ভিডিওটা আসল। তুমি সবাই সুপ্রিয়া গুহা আগে ওকে বাবার ভান করতে বলেছিল। সে আর সুপ্রিয়া গুহা একদল। সে কি প্রমাণ করতে পারবে? এই বুড়োকে আমি চিনি, শুনেছি সম্প্রতি হঠাৎ ধনী হয়ে গেছে। হয়তো সত্যিই সবচেয়ে ধনীর মেয়ে ঘুষ দিয়েছে। আর সাক্ষীও কেনা যা খুশি বলা যায়। এই হলো ধনীদের ক্ষমতা। আমরা গরিবরা অবিচার সহ্য করবই। তোমরা বাজে কথা বলছো, মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি সহ্য করতে পারছি না। তোমরা মেয়েটাকে জুলুম করছো, তাই ওর পক্ষে সাক্ষ্য দিতে এগিয়ে এসেছি। রাজীব দাস, ওদের সাথে তর্ক করার দরকার নেই। আরো বড় ঘটনা বাকি। সাত্বিকা গুহা এইমাত্র ফোন পেথা বলেছে এভাবে চলতে থাকলে কোম্পানি সত্যিই টিকতে পারবে না। সুপ্রিয়া গুহা, দেখলে তো, এই হলো আমার সাথে শত্রুতার পরিণাম। এখন তুমি আমাকে ফিরে পেতে চাও? আমি ভাবতে পারি তোমাকে ছেড়ে দেব। না হলে তুমি দেখে নিও গুহা গ্রুপের পতন। দেখো। নাহিদ মৈত্র, তুমি কি মনে কর এই সামান্য ক্ষমতায় গুহা গ্রুপ ধসে পড়বে? জিনিসগুলো সব এখানে নিয়ে এসো। এই, এটা কি ভিডিওতে সেই জিনিস না যা নাহিদ মৈত্ররা নষ্ট করেছিল? ঠিক ঠিক, আইনশৃঙ্খলা বাহিনী পরীক্ষা করেছে এই জিনিসগুলোর আঙুলের ছাপ। নাহিদ মৈত্রের লাবণ্য বন্দ্যোপাধ্যায়ের তানিশা মুখোপাধ্যায়ের 3 জনের সাথে সম্পূর্ণ মিলেছে। আর ছাপগুলোর সময়কাল বাগদান ভোজের দিনের সাথে মিলে যায়। নাহিদ মৈত্র, যদি ভিডিওটা জাল হয় তাহলে এইগুলো তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ঠিক পাই। কিভাবে ব্যাখ্যা করবে? তাড়াতাড়ি রেকর্ড করো। আরও আইনশৃঙ্খলা বাহিনী জারি করেছে শাস্তির নথি। তাহলে কি এইগুলো জাল? সত্যি, সরকারি সিলমোহর শেষ পর্যন্ত নাহিদ মৈত্রই উল্টোটা বলছিল। ধুত, লাইভ স্ট্রিমে যে ভান করেছিল, কত অসহায় স্বাস্থ্য, আসলেই বকাটে বান্ধবীর সাথে পরকিয়া। আর গর্ভবতী স্ত্রীকে জুলুম করত। তোমরা কি মানুষ না? যেহেতু এমন, তাহলে পুরনো আর নতুন সব হিসাব মেটাই। শোনো, ওদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাও। ওদের নিজের কাজের জন্য শাস্তি পেতে দাও। সুপ্রিয়া, সুপ্রিয়া, আমি ভুল করেছি। আমি সত্যিই তোমাকে ছাড়া থাকতে পারছি না। তাই এমন একটা বোকামি ভাবনা মাথায় এসেছিল। তুমি আমাদের 3 বছরের সম্পর্কের কথা ভেবে আমাকে মাফ করে দাও। আমি সত্যিই তোমার সাথে আবার সম্পর্ক করতে চাই। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারছো না, নাকি ছাড়তে পারছো না? সবচেয়ে বড় ধনী জামাতার পরিচয়। নাহিদ, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস এই যে তোমাকে ভালোবেসেছিলাম তোদের মতো নীচ লোককে। ওদের টেনে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। সুপ্রিয়া, আগে তুমি আমাকে তোমাকে সাহায্য করতে দাওনি। তোটা অপমান করতে এইবার আমাকে ফিরে যেতেই হবে। হ্যালো, আমার জন্য একটা ফ্লাইট টিকিট বুক করো, আমি দেশে ফিরে যাব। গতকাল সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আজ আমাদের শেয়ার সরাসরি সর্বোচ্চ সীমায় উঠে গেছে। এই ধারাবাহিকতায় কাল আরও বাড়বে। গতকালের সংবাদ সম্মেলনে সুপ্রিয়া সংকটে মাথা ঠান্ডা রেখেছিলেন, সিদ্ধান্ত নিতেছিলেন দৃঢ়। সত্যিই প্রবাল গুহার মতোই দক্ষ। যে ব্যবসায়িক অংশীদাররা আগে চুক্তি ভাঙতে চেয়েছিল, আজ সকালেই ফোন করে বলেছে তারা চুক্তি চালিয়ে যেতে চায়। এই আলোচনার কারণে আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই। 1 সপ্তাহ পরে নতুন পণ্য প্রকাশ অনুষ্ঠান করতে চাই। বেরিয়ে যাও, তোমাদের জেলের সময় শেষ। সুপ্রিয়া নামের সেই নীচ মেয়েটি, আমরা তো শুধু ওর সম্পর্কে কিছু কথা বলেছিলাম। সে আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করল, আমাদের 7 দিন জেলে রেখেছে। সুপ্রিয়া, আমাকে সুযোগ দিও না, না হলে তুইও ভালো থাকতে পারবি না। নাহিদ সেই সুপ্রিয়া গুহা খুবই জাঁকজমক করছে। এই তো সে এই জনপ্রিয়তার সুযোগে নতুন পণ্য প্রকাশ অনুষ্ঠান করতে যাচ্ছে। এই জামাটা কেন যেন খুব চেনা চেনা লাগছে। এটা ডিজাইনের খসড়া। সুপ্রিয়া, এবার আমি অবশ্যই তোমাকে সর্বনাশ করে দেব। সুপ্রিয়া, এই ঘটনাটা খুব ভালো সামলেছিস। আরও জানিস, জনমতের এই গরম নতুন পণ্যের প্রচার করা বুদ্ধি আছে। সত্যি আমার মেয়ে প্রবাল গুহার মেয়ে। ধন্যবাদ বাবা, আপনার শেখানোই ভালো ছিল।
সেদিন সুপ্রিয়া আর নাহিদ মৈত্র একসাথে থাকার সময় আমি সব সময় লোক পাঠিয়ে রেখেছিলাম, গোপনে তার পিছু নিতাম, কারণ ভয় পেতাম সে কষ্ট পাবে। কিন্তু যতই সাবধান থাকি তবুও আটকাতে পারিনি। বাগদান ভোজের দিন নাহিদের পরিবার সুপ্রিয়াকে জুলুম করেছিল। ভাগ্যিস সে শেষ পর্যন্ত সামলে উঠেছে। সুপ্রিয়া, কয়েকদিন আগে আমি চিন্তা করছিলাম তুই নাহিদের প্রতি নরম হয়ে যাবি। এখন দেখছি বাবা, তোকে কম ভেবেছিলাম আমার মেয়ে। সত্যি নিজের পায়ে দাঁড়ানো শিখে গেছিস। বাবা, আগে আমি ঠিক বুঝতাম না, আপনাকে চিন্তায় ফেলেছিলাম। আপনি চিন্তা করবেন না, আমি আর কখনো বোকামি করব না। এটা আমি অনেক সময় ধরে খুঁটিয়ে তৈরি করা পোশাক নকশা অঙ্কন। সবই অরিজিনাল, আশা করি সবার ভালো লাগবে। সুপ্রিয়ার নতুন পণ্য প্রকাশ অনুষ্ঠান আগামীকালই অনুষ্ঠিত হবে। আজ রাতে আমি এই কয়েকটা নকশা অঙ্কন প্রকাশ করব। নিশ্চয়ই ওকে একদম অপ্রস্তুত করে দেবে। নাহিদ ভাই, তুমিই সেরা। তো দেখি আগামীকাল সুপ্রিয়া এই নকশাগুলো দেখে কি মুখ করবে। সে আমাদের নাস্তা নাবুদ করতে চায়। তাহলে আমাকে দোষ দিও না, ওকে নরকে ঠেলে দেব। আজকের এই প্রকাশ অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রতিটি ধাপ ভালোভাবে মনে রাখতে হবে। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে দেওয়া যাবে না। সুপ্রিয়া গুহা, খবর খারাপ। অনলাইনে কেউ একগুচ্ছ ডিজাইন পোস্ট করেছে, আমাদের নতুন পণ্যের সাথে অনেকটাই মিল। এটা কিভাবে হলো? আমরা তো শুধু একটি সিলুয়েট প্রকাশ করেছিলাম, ওরা সরাসরি বিস্তারিত ছবি দিয়ে দিয়েছে। শেষ। তাহলে আমাদের নতুন পণ্য আজকে আর প্রকাশ করা যাবে? যদি প্রকাশ করি, নিশ্চিতভাবে চুরি বলা হবে। তাহলে উপায়? প্রকাশ অনুষ্ঠানের তারিখ আগেই ঠিক করা ছিল। এতগুলো চোখ আমাদের দিকে তাকাকিয়ে আছে, যদি প্রকাশ না করি। তাহলে গুহা গ্রুপ সম্পর্কে মানুষ কি ভাববে? নাহিদ মৈত্র সত্যি দৃঢ়প্রতিজ্ঞ, আমার সাথে প্রতিযোগিতা করতে চায়। দারুণ। সবাই ঘাবড়াবেন না। আজকে প্রকাশ অনুষ্ঠান সব আগের মতোই চলবে। সবাইকে স্বাগতম গুহা গ্রুপের নতুন পণ্য প্রকাশ অনুষ্ঠানে। এবার আমি আপনাদের দেখাবো আমার এবং আমার দলের যত্নে ডিজাইন করা একটি সিরিজ পোশাক, যেগুলো আজ প্রকাশের জন্য প্রস্তুত। বাহ, গুহা গ্রুপের প্রোডাক্ট সত্যিই অসাধারণ মানের। এই পোশাকগুলো বাজারে এলে অবশ্যই খুব জনপ্রিয় হবে। সুপ্রিয়া গুহা, আপনার এই নতুন পণ্য আমাদের কোম্পানি পুরোটা নিয়ে নিচ্ছে। সুপ্রিয়া গুহা আমাদের আগে থেকেই সহযোগিতা ছিল, এবার অবশ্যই আমাকে অগ্রাধিকার দিন। সবাই, আমি আপনাদের সতর্ক করে বলছি, চুক্তি করার আগে ভাবুন, কারণ তার এই নতুন পণ্যগুলো সম্পূর্ণ চুরি করা। সে কে? মনে হচ্ছে সুপ্রিয়া গুহার আগের প্রেমিক নাহিদ মৈত্র। আপনারা দেখুন, এই হলো আমার গতকাল প্রকাশ করা ডিজাইন। সুপ্রিয়া গুহা আজ যে নতুন পণ্য প্রকাশ করেছে, আমার সাথে এর মিল ৯৫%-এরও বেশি। এত বড় গুহা গ্রুপ আসলেও কি চুরি করে? হায়। গুহা গ্রুপের নতুন পণ্য এই ডিজাইনের সাথে সত্যি খুব মিল। তাহলে কি সুপ্রিয়া গুহা সত্যিই চুরি করেছে? সুপ্রিয়া, তোমার কি কিছু বলার বা ব্যাখ্যা করার আছে? সুপ্রিয়া, তোমার কিছু নেই ব্যাখ্যা করার আছে? সুপ্রিয়া গুহা, এটা কি ব্যাপার? আমরা তো আপনাদের গুহা গ্রুপের সুনামের কথা ভেবেই এসেছি। যদি সত্যিই নকল করে থাকেন, এই চুক্তি আমরা একদম সই করব না। হ্যাঁ, তাই তো। সুপ্রিয়া গুহা, আপনি তাড়াতাড়ি একটা ব্যাখ্যা দিন, সবাই অপেক্ষা করছে। সবাই সন্দেহ করছে গুহা গ্রুপ নকল করেছে। শুধু এই কারণে আমাদের প্রকাশের সময় নাহিদ মৈত্রের চেয়ে একদিন পরে। তাহলে আমি যদি দেখাই আরও আগে সৃষ্টির প্রমাণ, তাহলে কি প্রমাণই নিতে হবে? নকলকারী সে নাহিদ মৈত্র। ছি সুপ্রিয়া, আর ভান করো না। তুমি তো শুধু নকল করতে পারো, অকর্মণ্য। তোমার কাছে আরও আগের প্রমাণ কি আছে? সবাই, এই পেন ড্রাইভে আমার তৈরি প্রাথমিক খসড়া আছে। প্রতিটি ছবির পেছনে সময় লেখা আছে। সবাই দেখতে পাচ্ছেন, এই খসড়াগুলো সর্বশেষ পরিবর্তনের সময় ১ বছর আগের। সত্যিই তাই। তার মানে নাহিদ মৈত্র ১ বছর আগেই ডিজাইন করেছিল। গুহা গ্রুপ আজই প্রকাশ করেছে। এটা কি স্পষ্ট নকল নয়? সুপ্রিয়া গুহা, যদিও তুমি আর নাহিদ আগে তোমরা প্রেমিক প্রেমিকা ছিলে, কিন্তু তুমি নাহিদের সাথে এমন ব্যবহার করেছো, আবার তার পরিশ্রমে ফলও নকল করেছো। এটা ঠিক না, তাই না? নাকি তুমি এই দেশের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে, আদৌ ডিজাইন জানো না? নাহিদের সাথে সম্পর্কে ছিলে শুধু তার ডিজাইন চুরি করার জন্য। আমি তার জিনিস চুরি করব? সে কি যোগ্য? সুপ্রিয়,
যেহেতু তুমি বলছো তুমি নকল করনি, তাহলে প্রমাণ দেখাও। যদি না তুমি প্রমাণ করতে পারো তোমার ডিজাইন আমার চেয়ে আগের না হলে তুমি তো আমার কাজ চুরি করেছো। এই পেন ড্রাইভে যা আছে ইতিমধ্যে তোমার ডিজাইনের প্রাথমিক সংস্করণ, তুমি দেখাতে পারবে না এর চেয়ে আগের কিছু। সুপ্রিয়া গুহা, এইবার তুমি হেরে গেছো। সুপ্রিয়া গুহা, তোমার কাছে প্রমাণ থাকলে তাড়াতাড়ি দেখাও, সবাই অপেক্ষা করছে। সবাই দেখলেন তো, ওর কাছে একদম কোনো প্রমাণ নেই। গুহা গ্রুপে এই ডিজাইন একদম নকল। কে বলেছে তোমাকে আমি দেখাতে পারবো না? তুমি যদি প্রমাণ দেখাতে পারো আমি নাহিদ মৈত্র নতজানু হয়ে তোমার কাছে ক্ষমা চাইব। কিন্তু যদি দেখাতে না পারো তাহলে আমাকে কপিরাইট ফি দিতে হবে 5 কোটি। আচ্ছা, আসল প্রাথমিক খসড়া আমার কাছে আছে। আসল খসড়া আমার কাছেই আছে। এ লোকটাকে, ওর কাছে খসড়া এলো কিভাবে? চিনি না, কিন্তু ওর ভাবটা দেখলেই বোঝা যায় ও সাধারণ নয়। সুপ্রিয়া, অনেকদিন পর দেখা হলো। সুপ্রিয়া, চলো একসাথে লাইব্রেরিতে যাই। তুমি আগের বার যে ডিজাইনের বইয়ের কথা বলেছিলে আমি পেয়ে গেছি। না অনিরুদ্ধ, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা ঠিক হয়েছে, আমরা খেতে যাচ্ছি। ছেলে, বয়ফ্রেন্ড? অনিরুদ্ধ, ইনি আমার বয়ফ্রেন্ড নাহিদ মৈত্র। সুপ্রিয়া, 3 বছর আগে দেখেছিলাম তুমি ওর হাত ধরে অনেক খুশিতে হাসছিলে। আমি ভাবলাম আমার আর সুযোগ নেই, তাই বিদেশে পড়তে চলে গিয়েছিলাম। ভাবিনি সে তোকে ঠকিয়েছে। অনিরুদ্ধ, তুমি এসে গেছো। হ্যাঁ, এই তো সেই জিনিসটা যা সকালে তোমাকে দেবার কথা ছিল। সুপ্রিয়া, আমি দেশে ফিরে এসেছি। শুনলাম তুমি নতুন পণ্য প্রকাশ অনুষ্ঠান করতে যাচ্ছ। ওই সময়কার খসড়াটা এখনো আমার কাছে আছে, হয়তো তোমার কাজে লাগবে। দারুণ, সবাই শান্ত হও, আজকের অনুষ্ঠান সব আগের মতোই হবে। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ। অনিরুদ্ধ, তুমি ঠিক সময়ে এসেছো। সুপ্রিয়া, তোমাদের কাছে প্রমাণ থাকে তা এখনই দেখাও, ওসব কথা না বাড়িয়ে। ঠিক বলেছ। সুপ্রিয়া, তোমরা যতই সময় নষ্ট করো তবুও লাভ নেই, কারণ তোমাদের কাছে আদৌ নেই আমার চেয়ে পুরনো খসড়া। নাহিদ, তুমি এত নিশ্চিত কেন? তোমার হাতের খসড়ার কারণেই না? যা আমার কম্পিউটার থেকে চুরি করা, তাই না? সুপ্রিয়া, এখানে মিথ্যা অপবাদ দিও না। এই খসড়াগুলো আমি নিজে হাতে এঁকেছি, নিজে ডিজাইন করেছি। ঠিক তাই। সুপ্রিয়া, কথা বলার সময় প্রমাণ দিতে হয়। প্রমাণ ছাড়া আজে বাজে কথা বলছো। তোমার লজ্জা নেই? এই খসড়াগুলো আসলে নাহিদ নিজে এঁকেছে। বেশ, যেহেতু এত জেদ করছো তাহলে আমি তোমাদের এমনভাবে হারাবো যাতে তোমরা চুপ হয়ে যাও। নাহিদ মৈত্র, তুমি তো জেদ করছিলে, তাই না? আচ্ছা, তাহলে আমি তোমাকে এমনভাবে হারাবো যাতে তুমি মন থেকে মেনে নেবে। নাহিদ মৈত্র, আমরা এত বছর একসাথে আছি, তুমি কি কখনো খেয়াল করনি আমার আগে খসড়া আঁকার অভ্যাস আছে? আসলে তখন তুমি আমার কম্পিউটার থেকে যে খসড়াগুলো চুরি করেছিলে সেগুলো ছিল আমার নতুন করে সাজানো চূড়ান্ত কপি। আসল খসড়া এই যে এখানে। এইগুলো 4 বছর আগে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আঁকা খসড়া। সবাই দেখতে পাচ্ছেন, প্রতিটির নিচের ডান কোণে কলেজের সিল আছে। সত্যি তো, এই সিলে তারিখও লেখা আছে। মার্চ 2022। এইটাতেও আছে জানুয়ারি 2022। এই সিল তো জাল হতে পারে না। অসম্ভব, একদম অসম্ভব। আমার হাতে থাকা তো আসল সংস্করণ। নাহিদ, তুমি তো বলেছিলে কোনো সমস্যা হবে না, এটা কি হলো? যদি তোমরা বিশ্বাস না করো আমি ফরেনসিক পরীক্ষার জন্য আবেদন করতে পারি। খসড়ার হাতের লেখা যাচাই করা হবে, সিল এবং কাগজের পুরনত্ব সেগুলো 4 বছর আগের কিনা। এটা তো দেখেই বোঝা যাচ্ছে আসল, আর যাচাই করে কি হবে? মনে হচ্ছে সুপ্রিয়া আদৌ চুরি করেনি, বরং নাহিদ মৈত্র তার ডিজাইন চুরি করেছে। কি নির্লজ্জ! তোমরা কি বকছো? আমি চুরি করিনি। হতে পারে এটা কাকতালীয়। হ্যাঁ, নিশ্চয়ই কাকতালীয়। হ্যাঁ, তাই তো। নাহিদের আগের কাজগুলো একই স্টাইলের ছিল। নিশ্চয়ই তোমরা কাকতালীয়ভাবে একই কথা ভেবেছো। সত্যি নাহিদ মৈত্র, তোমার ডিজাইনের কোনো প্রতিভাই নেই। এই 3 বছরে তোমার ওই তথাকথিত কাজগুলো কোনটা আমি তোমাকে ঠিক করে দিইনি? কোনটা আঁকতে আমি তোমাকে শেখাইনি?
তুমি আমার খসড়া চুরি করেছ, আবার আমাকে চুরির অপবাদ দিয়েছ। তুমি কি ভেবেছ আমি সুপ্রিয়া এত সহজে কাবু হব? মানে কি? নাহিদের আগের কাজগুলো সেগুলো তার নিজের ডিজাইন ছিল না। সে এমন কাজ কিভাবে করলো? আমার মনে পড়ে সে তো পুরস্কারও পেয়েছিল। ঠিক তাই, সে পুরস্কার পেয়েছিল, কিন্তু যেসব কাজের জন্য পুরস্কার পেয়েছিল সবই ছিল আমার খসড়া। সেখানে তার নাম লিখে দিয়েছিল। কি? নাহিদ মৈত্র, তখন তুমি আমাকে ভোলালে, ঠকালে, আমার লেখাগুলো একের পর এক কেড়ে নিলে খ্যাতি আর পুরস্কারের বিনিময়ে। এই সব আমি সহ্য করেছি, কিন্তু তবুও তোমার সন্তুষ্টি হলো না। আমার কম্পিউটারে বাকি লেখাগুলো সব চুরি করে নিলে। তুমি কি মানুষ না? এই লোকের একটুও লজ্জা নেই, অন্যের লেখা চুরি করে পুরস্কার পাওয়া, আবার উল্টে বলেও কপি করেছে। ও আবার কবে লজ্জা করেছে? আগেও পরকিয়া করত, গর্ভবতীকে নির্যাতন করত। এমন নীচ লোক আর কি না করতে পারে? নাহিদ মৈত্র, তোমার শুধু চরিত্রই দিক খারাপ না, ক্ষমতাও নেই, শারীরিক অক্ষমতাও আছে। আগে আমি গর্ভবতী অবস্থায় একলামসিয়ায় ভুগেছিলাম, প্রায় মরে যাচ্ছিলাম। ডাক্তার বলেছিলেন তোমার শুক্রাণুর গুণমান খালো বলে। তুমি একটা অকেজো মানুষ। মিস্টার মৈত্র, আপনি আগে সুপ্রিয়া গুহার ডিজাইন নোট ব্যবহার করে যে কয়েকটি পুরস্কার পেয়েছিলেন, আমি কমিটিকে যোগাযোগ করে সব বাতিল করিয়েছি। আপনি ভুল করে নেওয়া 2 মিলিয়ন টাকা তাও সম্পূর্ণ ফেরত নেওয়া হবে। এই দেখুন নোটিশ। শেষ, সব শেষ, আর কিছুই নেই। নাহিদ মৈত্র, তোমরা আগে লাইভে গিয়ে আমার সম্পর্কে মিথ্যা ছড়িয়েছিলে, মাত্র কয়েকদিন হলো আবার ঝামেলা করতে এসেছো। মনে হচ্ছে আগেরবার কারাগারে যথেষ্ট সময় পায়নি। ছেলে এখন কি করবি? জেলখানা আবার ঠান্ডা খাবারও খারাপ। আমি আর সেখানে যেতে চাই না। নাহিদ, তাড়াতাড়ি কিছু একটা করো। সুপ্রিয়া, সুপ্রিয়া, আমি ভুল করেছি। আমি এক মুহূর্তের অন্ধকারে ছিলাম আর এই নির্বুদ্ধিতা করে ফেলেছি। আসলে আসলে আমি এখনো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে মাফ করো, আমরা আবার একসাথে হয়ে যাই না, আগের সেই 3 বছরের মতো। নাহিদ মৈত্র, এখন এসব কথা বলা তোমার একটুও লজ্জা লাগে না? আর তুমি কি কিছু ভুলে গেছো? তুমি এইমাত্র নিজের মুখে বললে আমি যদি প্রমাণ দেখাই তুমি হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। এখন কি সেই প্রতিশ্রুতি পালন করা উচিত? সুপ্রিয়া, তুমি বাড়াবাড়ি করেছো না? তুমি আমাকে এত লোকের সামনে হাঁটু গেড়ে বসতে বললে। নাহিদ, এটা তো তুমি নিজেই বলেছ। কি বলতে সাহস পেলে করতে নাকি সাহস নেই? ঠিক আছে, তাহলে আমি চালিয়ে যাচ্ছি, তোমাকে হাজতে পাঠিয়ে দেব। দুঃখিত, এবার ঠিক আছে? যথেষ্ট, তোমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করলাম। আরও একটা কথা মনে করিয়ে দিই, আমার ঝামেলা সৃষ্টিতে সময় নষ্ট করার চেয়ে বরং ভাবো গুহা গ্রুপের কাছে তোমার ঋণ কিভাবে শোধ করবে। তোমাদের বাড়ি বন্ধক নিলাম ঠিকই, কিন্তু সেটা দিয়ে মাত্র 1 কোটি টাকা মেটায়। বাকি 1 কোটি টাকা 5 দিন পরে শোধ করার শেষ সময়। অনিরুদ্ধ, আজ সত্যিই তোমাকে ধন্যবাদ। এই পাণ্ডুলিপিগুলো না থাকলে গুহা গ্রুপ সত্যিই চুরি অভিযোগে দোষী সাব্যস্ত হতে পারত। আমার সাথে এত বিনয় কেন? আর এটা তো আসলে তোমারই জিনিস। অনিরুদ্ধ, এই পাণ্ডুলিপিগুলো 4 বছরেরও বেশি পুরনো। তুমি কিভাবে এখনো রেখেছ? সুপ্রিয়া, খেতে যাই। ঠিক আছে অনিরুদ্ধ, আমি যাই তবে, বিদায়। বিদায়। সুপ্রিয়া, আমাকে কি তোমাকে বলতে হবে? আমি সব সময় তোমাকে পছন্দ করি। অনিরুদ্ধ, সেদিন তোমার আঁকা দেখে ভালো লাগছিল, তাই সহজভাবে রেখে দিয়েছিলাম। ভাবিনি এত বছর পর আজ এসে কাজে লাগলো। তাই নাকি? ধন্যবাদ অনিরুদ্ধ। সুপ্রিয়া, তুমি তো আগের মতোই আছো, আঁকা শেষ করে যেখানে সেখানে ফেলে রেখেছ। মূলত এই কদিন খুব ব্যস্ত ছিলাম, তাই গুছিয়ে রাখতে ভুলে গেছি। সুপ্রিয়া, শুনলাম আজকের প্রেস কনফারেন্সটা ভালো হয়েছে, চুক্তির সংখ্যা কয়েক গুণ বেড়েছে। সুপ্রিয়া, ইনিকে? বাবা, ও আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র। অনিরুদ্ধ, আজ তিনি পাণ্ডুলিপিটা এনে দিয়েছেন, আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। অনিরুদ্ধ 3 বছর আগে শান্তা এন্টারপ্রাইজ অধিগ্রহণ পরিচালনা করেছিলেন এবং সৈকতনগরে বিদেশি বিনিয়োগ রুখে দিয়েছিলেন সেই অনিরুদ্ধ। সেটাই, আমি প্রবাল গুহা। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।
3 বছর আগে আমি তখনই শুনেছিলাম ফিনান্স ও বিনিয়োগ জগতের উদীয়মান তারকা। সেই সময় আমি ভেবেছিলাম আপনাকে গুহা গ্রুপে নিয়ে আসব। দুর্ভাগ্যবশত আপনি বিদেশে চলে গিয়েছিলেন। এখন যেহেতু ফিরে এসেছেন, আগ্রহ আছে কি গুহা গ্রুপে কাজ করার? ধন্যবাদ প্রবাল গুহা মহাশয়, গুহা গ্রুপের জন্য কাজ করা আমার সৌভাগ্য। এত সহজে রাজি হয়ে গেলেন, আসল কথাটা অন্য কিছু। তবে এই তরুণ সত্যিই ভালো মনে হচ্ছে। শুনেছি সে এখনো অবিবাহিত। সুপ্রিয়া আগে অনেক কষ্ট পেয়েছে। দুইজনের মধ্যে ভাগ্য আছে কিনা জানি না। সুপ্রিয়া, আদালতের রায় এসে গেছে। নাহিদকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে। লাবণ্যকেও সে জড়িয়ে দিয়েছে। প্রতারণা সহ একাধিক অপরাধের দায়ে 12 বছরের কারাদণ্ড হয়েছে। হ্যাঁ, এটাই ওদের প্রাপ্য শাস্তি। সুপ্রিয়া, 3 বছর আগেই তোমাকে কিছু কথা বলতে চেয়েছিলাম। আসলে আমি দাদা, তুমি যা বলতে চাও আমি সব জানি, কিন্তু আমার এখন আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। বাবা আমাকে কোম্পানির দায়িত্ব দিয়েছেন। আমাকে একজন যোগ্য উত্তরাধিকারী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমি গুহা গ্রুপকে আরও বড় ও শক্তিশালী করতে চাই, একে আরও দূর নিয়ে যেতে চাই, আরও উঁচুতে দাঁড় করাতে চাই, যাতে আরও বেশি মানুষের সুরক্ষা দিতে পারি। ঠিক আছে, এখন আমিও গুহা গ্রুপের একজন সদস্য। যদি তুমি করতে চাও, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তোমাকে সমর্থন করব। যেদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, আমি অবশ্যই সেই কথা বলবো যা তখন বলা হয়নি তোমাকে জানাবো। ঠিক আছে। গুহা স্যার, সুপ্রিয়া আগে যে প্রকল্পের কথা বলেছিলেন, সম্প্রদায় স্যানিটেশন সহায়তা কেন্দ্র প্রকল্প ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং রাজীব দাসকে প্রকল্প ব্যবস্থাপক করা হয়েছে। ঠিক আছে, সে তখন সুপ্রিয়াকে রক্ষা করেছিল। আমি তাকে 1 কোটি টাকা দিয়েছিলাম, সে আবার ফেরত দিয়েছিল বলেছিল। সে সত্যিই সুপ্রিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে। এখন তাকে এমন একটি চাকরি দাও যা আয় করবে এবং অবসর যাপনের জন্য একটি আরামদায়ক পদ। এটাও ভালো। সুপ্রিয়াও তাকে প্রায়ই দেখতে যেতে পারবে। হ্যাঁ। ও, এ তো আমাদের ধনকুবেরের জামাই। মাটিতে শুয়ে আছো কেন? সে প্রায় ধনকুবেরের জামাই হয়ে গিয়েছিল। যদি নিজের সর্বনাশ না করত, এখন ও বাইরে সুখে থাকত। শালা, তুই আমার জুতো নোংরা করলি? এখনই আমার জুতো জিভ দিয়ে চেটে পরিষ্কার কর, না হলে তোকে মেরে ফেলবো। আমি ইচ্ছা করে করিনি। আরে, তুই তার কাছ থেকে দূরে থাকাই ভালো। তার এইডস আছে, ধরলে শেষ। শালা, তোর এই রোগ ছিল আগে বলিসনি। তুই ইচ্ছা করে আমাকে ফাঁসাতে চেয়েছিলি, কিন্তু আমরা তাকে রক্ত না করালেই হয়। শেষ পর্ব।